নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত আবার যদি ইচ্ছা করো উপন্যাসখানির তৃতীয় পর্ব। পরের রবিবার সান্ধ্য উপাসনা সভায় ভিনসেন্ট লক্ষ্য করে দেখে পিছনের সারিতে বসে আছে সপার্ষদ পঞ্চানন হালদার। নাথানিয়াল কেবলমাত্র সেই প্রথম দিনই এসেছিলেন। পাঁচুবাবু কখনো আসেনি। সন্ধেবেলাটা সে অন্যত্র ব্যস্ত থাকে। চুকরিপাড়ার একটি ঘরে সে বাঁধাবাবু। চন্দ্রভান বুঝতে পারে সেই আকর্ষণ ছেড়ে ওকে আজ এই উপাসনা সভায় যোগ দিতে হয়েছে নিতান্ত প্রয়োজন বোধে। সাহেবের কাছে চুকলি কাটতে হবে তো। ভিনসেন্ট কী বলে কী করে সব তাকে জেনে যেতে হবে। তাই পিছনের সারিতে গা ঢাকা দিয়ে বসে আছে চুপচাপ। যেন প্রতিশোধ নিতে ভিনসেন্ট বেছে নিল সেন্ট মার্কের 10ম অধ্যায়ের সেই অনবদ্য গল্পটি। বললে, প্রভু যিশুর সামনে হঠাৎ একজন বণিক ছুটে এসে নতজানু হয়ে বললে, মহান প্রভু, আপনি বলুন কী করলে আমি সেই অনন্ত স্বর্গলোকে যেতে পারবো। শুনে প্রভু বললেন, আমাকে কেন মিছে মিছে মহান প্রভু বলছো? একমাত্র ঈশ্বরই মহান। তার 10টি আদেশ তো শুনেছ। পরের বউকে মায়ের মতো দেখবে, কাউকে হিংসা করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, অন্যায় করবে না, বাপ মাকে ভক্তি করবে। শুনে বণিকটি বললে, এ সবই তো আমি ছেলেবেলা থেকে মেনে চলেছি প্রভু, তাহলে আমার আর উদ্ধারের কোনো বাধা নেই তো? প্রভু বললেন, না আছে। তোমার একটিমাত্র দোষ, তুমি অনেক টাকার মালিক। যা কিছু সম্পদ তুমি জমিয়ে তুলেছ তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও। এসো, আমার সঙ্গে এসো, এই ক্রুশকাষ্ঠীর ভার ভাগ করে নাও, আমাকে অনুসরণ করো। এ কথা শুনে লোকটি সরে পড়ল। অনেকের রক্ত জল করা অনেক টাকা সে জমিয়েছে, তার মায়া সে ছাড়তে পারল না। তখন প্রভু তার শিষ্যদের দিকে ফিরে বললেন, ছুঁচির ফুটো দিয়ে উটের পক্ষে গলে যাওয়া অসম্ভব, কিন্তু তার চেয়েও অসম্ভব কোনো ধনী ব্যক্তির পক্ষে এ স্বর্গরাজ্যে প্রবেশ করা। ঈশাক রোহিদাস দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন করে, ফাদারদা, সঙ্গে কয়লাকুঠি আছে? এমন প্রশ্নের জবাব বাইবেলে খুঁজে পায়নি ভিনসেন্ট, কিন্তু এই জাতীয় প্রশ্নের জবাবও তাকে দিতে হয়। সে জানে ওই সব নিরক্ষর বাগদি, ভুঁইহার, সাঁওতাল, কোলমুন্ডাদের কাছে বাইবেল বর্ণিত স্বর্গরাজ্য ধারণার বাইরে। হিংসা, দেশ, মাৎসর্য শূন্য একটা চিরশান্তির অমরধাম ওরা কল্পনাই করতে পারবে না। তাই বলে, থাকতে পারে, কিন্তু সেখানকার মালকাটারা দুবেলা ভরপেট খেতে পায়, তাদের গায়ে জামা আছে, তাদের বাড়ির ছাদ দিয়ে জল পড়ে না, আর আর তারা কয়লার আগুনে রান্না করে। অ্যান্টনি বলে, ই বাবা, তা হেই ফাদারদা, সেখানকার খাদের নিয়মটা কি? সিলাম বাজাতে ভুল হয়ে গেলি সেখানে কি হাজারি কাটা যাবে কিলাই? বোধহয় এই জাতীয় অপরাধে অ্যান্টনির এ সপ্তাহের হাজুরি কাটা গেছে, তাই ওটাই তার বেদনার স্থল। ভিনসেন্ট বলে, না না, সেখানে অমন ঘড়ি ঘড়ি সেলাম বাজানোর কানুন নেই। সেখানকার মালকাটারা কাউকে সেলাম করে না। মুন্সি সর্দার, গিন্তিদার, হলারম্যান, ওভারম্যান, ম্যানেজারকে পর্যন্ত সেলাম করে না। একমাত্র সেলাম বাজায় ভগবানকে, ঈশ্বরকে। শ্রোতৃবৃন্দের চোখ বড় বড় হয়ে যায়। এ বড় আজব কয়লাকুঠি তো। এবার উঠে দাঁড়ায় জোসেফ, বলে, বেহেস্তের বার্তা সারান দেন কেনে ফাদারদা? সিদ্ধে হিসাবটা আমারে বুঝায় দেন। এখানে আমরা কারে সিলাম বাজাবো, ভগবান রে না ওই উয়াদের? নাটকীয়ভাবে হাতখানা সে বাড়িয়ে দেয় ওদিক পানে, যেখানে আধারে ঘাপটি মেরে বসে আছে পাঁচু হালদারের দল। ভিনসেন্ট ইতস্তত করে, এই প্রশ্নের উত্তর দেওয়া মানে প্রত্যক্ষ বিদ্রোহ। সে এখানে এসেছে ওদের আত্মার উন্নতি কামনায়, বিদ্রোহের আগুন জ্বালতে নয়। কী জবাব দেবে ভেবেই পায় না। ওর দ্বিধা দ্বন্দ্ব অন্তর্হিত হলো জোসেফের পরবর্তী প্রশ্নে। ও কিতাবটার ভিতর এই কথা কিছু লিখে নাই ফাদারদা, দেখেন কেনে? হ্যাঁ, এ প্রশ্নের জবাবে ইভাঞ্জেলিস্ট ভান গর্গ
তার অধিকার সীমা লঙ্ঘন করবে না, বলে, আছে জোসেফ, আছে। সন্তমার্ক লিখে গেছেন প্রভু যিশুর জীবনের একটি ঘটনা। শোনো বলি। যিশু তার শিষ্যদের বলতেন একমাত্র ঈশ্বরকেই সেলাম বাজানো উচিত। তাই তাকে ফাঁদে ফেলবার জন্যে একবার দুজন পুলিশের অনুচর তার কাছে এসে বললে, প্রভু, তাহলে আমরা কি সিজারের জয়গান গাইব না? সিজার কে তা বুঝেছ তো জোসেফ? প্রভু যিশুর আমলে সে ছিল জমিদার, মানে খোদ মালিক আর কি। ওরা ফন্দি করেছিল, যেই যিশু বলবেন না সিজারকে সেলাম করার দরকার নেই, অমনি তারা ওকে বন্দি করবে। প্রভু ওদের সেই ফন্দিটা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, আমাকে একটা পয়সা দাও দেখি। ওরা একটা পয়সা এনে দিল। প্রভু বললেন, এর উপর এই মুন্ডুর ছাপটা কার? ওরা বললে, মহামান্য সিজারের। তখন প্রভু বললেন, তাই তো, সিজারে মহিমা দেখছি একটা পয়সার উপর চকচক করছে, অথচ ঈশ্বরের মহিমা পয়সা দিয়ে মাপা যায় না। ফলে সিজারের যেটুকু প্রাপ্য তা সিজারকে দিতেই হবে, আর যেটুকু ঈশ্বরের প্রাপ্য সেটুকু ঈশ্বরকে দিতে হবে। সেন্ট মার্কের সুসমাচারে দ্বাদশ অধ্যায়ে এ কাহিনীটা পড়া ছিল ভিনসেন্টের। হুবহু অনুবাদ সে ইচ্ছে করেই করেনি। ও জানত এটুকু অদল বদল না করলে ও শ্রোতার দল এ কাহিনীর অন্তর্নিহিত সত্যটা ধরতে পারবে না। জোসেফ বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, হ্যাঁ বুঝলাম। পরদিন খোদ নাথানিয়েল সাহেবের এজলাস থেকে আহ্বান এলো ভিনসেন্টের। মালিক তাকে ডেকে পাঠিয়েছেন। এটা আশঙ্কা করাই ছিল। ভিনসেন্ট প্রস্তুত হয়েই ছিল। মাথা সোজা রেখে সে এসে হাজির হলো বড় সাহেবের খাস কামরায়। প্রকাণ্ড টেবিলের ওপ্রান্তে গদি আঁটা চেয়ারে বিশাল দেহটা এলিয়ে দিয়ে বসেছিলেন নাথানিয়াল। কি একটা রিপোর্ট দেখছিলেন। পরনে নিখুঁত সাহেবি স্যুট, মুখে পাইপ, পিছনে ফায়ার প্লেসে কয়লার ধিকে ধিকে আগুন, ম্যান্টেল পিসের উপর পোর্সেলিনের তৈরি ছোট্ট একটা যিশুর মূর্তি। আর্তালি ভিনসেন্টের আগমন ঘোষণা করার পরেও সাহেব মুখ তুলে চাইলেন না, এক মনে রিপোর্টটা দেখতে থাকেন। ভিনসেন্ট চকচকে টেবিলের অপর প্রান্তে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তাকে বসতে বলা হয়নি। হঠাৎ মুখ তুলে সাহেব ওকে দেখতে পান। তার বিচিত্র ভাষায় যা বলেন তা এই, ও তুমি এসেছ মিস্টার গর্গ, এর আগেও তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তুমি কর্ণপাত করনি। তুমি ধর্মপ্রচারের নামে আমার কলিয়ারিতে বিদ্রোহ প্রচার করছো। অতএব তোমাকে আমি বরখাস্ত করতে বাধ্য হচ্ছি। তুমি অবাঞ্ছিত ব্যক্তি। ভিনসেন্ট বুঝতে পারে তাকে বসতে বলা হবে না। নিজেই সে চেয়ারটা টেনে নিয়ে বলে, মিস্টার নাথানিয়াল, আপনি একটু ভুল করছেন নাকি? আমি আপনার বেতনভোগ কর্মচারী নই। আমাকে কি আপনি বরখাস্ত করতে পারেন? বাজে কথা বলো না। তোমার যাবতীয় খরচ জোগাচ্ছে কোম্পানি। দুধ কলা দিয়ে কালসাপকে আর আমরা পুষব না। আমি আজই ফাদার মার্লোকে লিখব তোমাকে এখান থেকে উইথড্র করে নিতে। তোমার খাওয়া থাকার বাবদে কোম্পানি আর একটি পয়সাও খরচ করবে না, বুঝেছ? না বোঝার তো কিছু নেই, কারণ এবার আপনি আইনসঙ্গত কথা বলেছেন। বেশ, আমি আজই আপনার আস্তাবল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সূর্যাস্তের আগে এই কলিয়ারি ত্রিসীমানা ছেড়ে চলে যাবে। আমি তোমার মুখদর্শন করতে চাই না। ভিনসেন্ট শান্ত কণ্ঠেই জবাব দেয়, আবার আপনি ভুল করছেন মিস্টার নাথানিয়াল। এখানকার মাটির নিচেটাই আপনারা ইজারা নিয়েছেন। মাটির উপরের অংশটার মালিক আপনি নন, ওই উনি, যাকে আপনি জিসাস ক্রাইস্টের উপরে স্থান দিয়েছেন, ভারত সম্রাট। আমার মুখদর্শন করতে না চাইলে আপনাকে নিজ গৃহে অন্তরীণ হয়ে থাকতে হবে। শাট আপ ইউ পিগ হেডেড আর্চিন! এই কলিয়ারি ত্রিসীমানায় তুমি ঢুকবে না, যাও! ভিনসেন্ট নীরবে উঠে চলে যাচ্ছিল। আবার তাকে ফিরে ডাকে নাথানিয়াল, তুমি এখনই চলে যাচ্ছ তো? আপনার আস্তাবল থেকে তো নিশ্চয়ই, কলিয়ারি থেকে নয়। আমি ওই গির্জায় গিয়ে আশ্রয় নিচ্ছি। উঠে দাঁড়ায় নাথানিয়াল, চিৎকার করে ওঠে, আমার ধৈর্যের একটা সীমা আছে মিস্টার ভান গর্গ। এক কথা কতবার বলবো? ওই গির্জাটা আমার এলাকার। এটা কোম্পানির পয়সায় তৈরি। ওটার মালিক আমি। ওখানে তোমার স্থান হবে না। জাস্ট ক্লিয়ার আউট অফ মাই টেরিটরি।
ভিনসেন্ট কিন্তু উত্তেজিত হয়নি, একইভাবে বলে, আপনি ক্রমাগত বেআইনি কথা বলে চলেছেন মিস্টার নাথানিয়াল। আপনার দলিলপত্র ভালো করে পড়ে দেখুন। গির্জাটা কোম্পানি পয়সায় তৈরি হয়েছে, কোম্পানির জমিতে নির্মিত হয়েছে, এটা কোনো কথাই নয়। তার চেয়ে বড় কথা, কোম্পানি নির্ভুড় সত্ত্বে মেথডিস্ট চার্চকে একদিন ওটা দান করেছিল। একটা কলিয়ারির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে আপনি এই সামান্য আইনের কথাটুকু বুঝতে পারছেন না মিস্টার নাথানিয়াল? ওর মালিক আপনি নন, ওই চার্চের মালিক মেথডিস্ট চার্চ, যার তরফে আমি কথা বলছি। জোরজাঙ্গাল কলিয়ারি চতুর্সীমার ভিতরে যে কোনো দ্বিপদী জীব এ ভাষায় সর্বশক্তিমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারে, এ ছিল নাথানিয়ালের দুঃস্বপ্নেরও অগোচর। ভিনসেন্ট আর দাঁড়ায়নি, দ্বারের দিকে এগিয়ে যায়। হঠাৎ পুনরায় পিছন থেকে ডাক শুনতে পায়, দাঁড়াও হয়ে আইন বিশারদ ছোকরা। ভিনসেন্ট চৌখাটের উপর দাঁড়িয়ে পড়ে, ঘুরে তাকায়। উত্তেজনায় নাথানিয়াল হাঁপাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে বললে, আইনের কিতাব তুমি অনেক পড়েছ দেখছি। ইতিহাস কিছু পড়েছ? নীলকুঠি সাহেবের ইতিহাস? ওই গির্জার চৌহদ্দির মধ্যেই তোমাকে কেটে খণ্ড খণ্ড করে আমি সিঙারণে ভাসিয়ে দেবার ক্ষমতা রাখি। এটুকু কি জানা আছে তোমার? এবার হাসল ভিনসেন্ট, বলে, আছে আছে। তা ইতিহাসের কথাই যখন তুললেন মিস্টার নাথানিয়াল, তখন আমিও জিজ্ঞাসা করি, আপনি কি হেনরি দ্য সেকেন্ডের ইতিহাস পড়েছেন? আপনার চেয়ে লোকটার ক্ষমতা আর দম্ভ কোনোটাই কম ছিল না। আপনার মতো কোনো কোম্পানির চাকুরি ছিল না সে, ছিল একটা দেশের রাজা। গির্জা চৌহদ্দির মধ্যে সেও একটা কুকর্ম করে বসেছিল, ঠিক যেমন ইঙ্গিত আপনি আমাকে এইমাত্র দিলেন। ফল কী হয়েছিল জানেন? 398 ঘা চাবুক খেতে হয়েছিল ইংল্যান্ডের শেরকে নত জানু হয়ে, নগ্ন গাত্রে। উলঙ্গ অবস্থায় ওই জোসেফ মুরমুর মতো মানুষের হাতে ঘা চাবুক তুমি সহ্য করতে পারবে মিস্টার নাথানিয়াল? কি হলো, বুঝলে না? আমি সেন্ট টমাস বেকেটের ইতিহাসটা তোমাকে পড়ে দেখতে বলেছি। আইনের বই নয়, ইতিহাস। ধীর পদে বেরিয়ে গেল ভিনসেন্ট। নাথানিয়াল তখনও ভাষা খুঁজে পায়নি। নিজের ডেরায় এসে মালপত্রে বেঁধে ছেদে নেয়। অন্ধকারের মধ্যে গুটি গুটি এসে দাঁড়ায় লেংটিসার কতগুলি উলঙ্গ মানুষ, মালকাটার দল। ওরা সব খবর রাখে। ওরা জানে ওদের ফাদারদার ডাক পড়েছিল বড় সাহেবের ঘরে, জানে সাহেব ওকে চলে যেতে বলেছে। তাই অন্ধকারের মধ্যে সার দিয়ে দাঁড়িয়েছে ওরা। ইসাক, ভিখু, বুধন, নবা, এককরি, অ্যান্টনি। জোসেফ বলে, তোমার ব্যবস্থা হয়ে গেছে ফাদারদা, এখানে তুমি থাকতে পারবে ক্লাই, তা আমরা তখনই বুঝছি। চলো কেনে, ব্যবস্থা হয়ে গেছে। না, মালকাটার কুলিধাওড়ায় নয়। ওরা জানে সেখানেও ওদের ফাদারদাকে থাকতে দেবে না কোম্পানির সেপাইরা। ইতিমধ্যে ওরা বিকল্পের ব্যবস্থা করে ফেলেছে। সিঙ্গারুন নদীর ওপারে তেঁতুলডাঙ্গা মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত কুটিরে। ওটা কলিয়ারি সীমানার বাইরে, আর ওর মালিক লালাজি। ভিনসেন্ট বলে, অত দূরে যাওয়ার কোনো দরকার নেই জোসেফ, আমি ওই গির্জায় গিয়ে আশ্রয় নেব। গির্জার মালিক নাথানিয়াল নয়। সে রাত্রেই ওরা ওর মালপত্র গির্জায় পৌঁছে দিয়ে এলো। জোসেফ বলেছিল এমন একা একা থাকাটা ওর ঠিক হবে না। ভিনসেন্ট কর্ণপাত করেনি, একাই সে আছে গির্জায়। আশ্চর্য, কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আপত্তি হলো না, কোনো উপদ্রব হলো না। পরদিন থেকে পাঁচু হালদারের বাড়ি খেতেও আর গেল না। অসুবিধা নেই কিছু, মালকাটাদের দল ওর দায়িত্ব নিল যৌথভাবে। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, ওরাই ওকে খাবার দিয়ে যায়, লণ্ঠন দিয়ে যায়, খাবার জল ভরে দিয়ে যায়। সামর্থ্যে যেটুকু না কুলোয় সহানুভূতিতে পুষিয়ে দেয়। ভিনসেন্ট যথারীতি কুলিবস্তিতে ঘুরে ঘুরে তার সেবা ধর্মের কাজ করে যায়। এখানেও কর্তৃপক্ষ থেকে কেউ বাধা দিতে এলো না। ভিনসেন্টের 19 বছরের তারুণ্য একটা প্রত্যক্ষ সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে বসেছিল, কিন্তু ও পক্ষ একেবারে উদাসীন। এমন তো হবার কথা নয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাথানিয়াল এত বড় অপমানটা বেমালুম হজম করে যাবে,
এটা যে অবিশ্বাস্য। ভান গর্গ সতর্ক হয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সে অনুভব করে আঘাত ঘনিয়ে উঠছে নেপথ্যে। হয়তো ওর আশঙ্কা অমূলক নয়, হয়তো ওর উপর গোপন আঘাত হানবার আয়োজন সত্যিই ঘনিয়ে উঠেছিল নেপথ্যে। কিন্তু তার আগেই এলো একটা প্রকাণ্ড ঝড়, একেবারে অপ্রত্যাশিত দিক থেকে। জোরজাঙ্গাল কলিয়ারিটা সে ঝড়ের খেপামিতে একেবারে তছনছ হয়ে গেল। এমন দুর্ঘটনা সব কলিয়ারিতেই হয় 5-10 বছর অন্তর অন্তর। সেবার হলো জোরজাঙ্গালে 57 জন মালকাটা নিঃশেষে মুছে গেল সেই দুর্ঘটনায়। 1908 সালে 17 জানুয়ারি কলিয়ারির ইতিহাসে একটা চিহ্নিত তারিখ। কিন্তু দুর্ঘটনা যেদিন ঘটল তার আগের দিন রাত্রে গির্জার ভিতরে ঘটেছিল আরেকটি নারকীয় ঘটনা, যেটার কথা আগে বলা দরকার। রাত তখন কত হবে? ঘড়ি নেই ওর। প্রথম প্রহরের জাম ঘোষণা হয়ে গেছে। শীতের রাত, জোরজাঙ্গাল কলিয়ারিতে এমন মাঘের রাতে 1 প্রহরেই মধ্যরাত্রি। খড়ের বিছানায় শতরঞ্চি পেতে গুটি সুটি হয়ে শুয়ে পড়েছিল চন্দ্রভান। গির্জার দরজাটা ভিতর থেকে বন্ধ। হঠাৎ ওর মনে হলো কে যেন ধীরে ধীরে সেই রুদ্ধদ্বারে টোকা মারছে। চট করে উঠে বসে। এত রাত্রে কে এলো? লণ্ঠনটা নিভিয়ে রেখেছিল, সেটা জ্বেলে দেয়। সাড়া দেয়, কে? আমি, দরজা খুলুন। স্ত্রীলোকের কণ্ঠস্বর। বাতাসি, সে তো এমন রাতে আসে না কখনো। সকালবেলা যথারীতি এসে দুধ দিয়ে যায়, বারণ করলেও শোনে না। আমি কে? দরজা খুলে দিন, আমি চিত্রলেখা। বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায় চন্দ্রভান। দ্বার খুলে দিতেই খোলা দরজা দিয়ে গির্জায় ঢুকে পড়ে এক ঝলক ঠান্ডা হিমেল হাওয়া, আর সেই সঙ্গে একটি ভয়ত্রস্তা অভিসারিকা একেবারে চন্দ্রভানের পায়ের উপর। ও কি করছো চিত্রলেখা? কি হয়েছে? এত রাত্রে তুমি কেমন করে এলে? আপনি আপনি আমাকে বাঁচান ফাদারদা। বাঁচান? কেন? কি হয়েছে তোমার? আপনাকে আপনি করে মেরে ফেলবে ফাদারদা, আপনি পালান। তার মানে? ওঠো, উঠে বসো তুমি। আমাকে ওরা মেরে ফেলবে, তাই তোমাকে বাঁচাতে হবে? কি আবল তাবল বকছো? ওর কাঁধ ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। লণ্ঠনের ম্লান আলোয় দেখে চিত্রলেখার মুখে এক বিন্দুও রক্ত নেই। ভয়ে সাদা হয়ে গেছে। থরথর করে একবার কেঁপে ওঠে সে। পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ে ভিনসেন্টের বুকের উপর। সবলে আঁকড়ে ধরে ওকে, বলে, তুমি এখনই পালাও ফাদারদা, আজ রাত্রেই। চলো, আমাকেও নিয়ে চলো। সমস্ত শরীর অবশ হয়ে যায় চন্দ্রভানের। ওর 19 বছরের জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম। কোমল একটি নারীদেহের অমন অতর্কিত আলিঙ্গনে ভিনসেন্ট একেবারে বিহ্বল হয়ে পড়ে। ওর বুকে মুখ লুকিয়ে চিত্রলেখা তখনও ফুলে ফুলে কাঁদছে। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায়। আস্তে আস্তে নিজেকে আলিঙ্গন মুক্ত করে এটিকে বসিয়ে দেয় খড়ের বিছানায়। বলে, এত উতলে হচ্ছ কেন চিত্রলেখা? কি হয়েছে বলো? 2 হাতে মুখ ঢেকে চিত্রলেখা বলে, যা বলে তা তো বলেছি ফাদারদা। না, কিছুই বলনি তুমি। কেন আমি পালাবো? কাকে ভয় করি আমি? আর তুমি বা কেন যাবে আমার সঙ্গে? কোন অধিকারে তোমাকে আমি নিয়ে যাব? আমি খ্রিস্টান, তুমি। আমিও যদি খ্রিস্টান হয়ে যাই ফাদারদা? তা কেন হবে চিত্রলেখা? কেন ধর্মত্যাগ করবে? আমার জন্য? একটু চুপ করে থাকে মেয়েটি। কীভাবে জবাব দেবে বুঝে উঠতে পারে না। শেষকালে যে জবাবটা দেয় তার অর্থ ঠিকমতো বোধগম্য হয় না চন্দ্রভানের। সে নিজেই যদি অতটা উত্তেজিত না হয়ে থাকতো তাহলে হয়তো বুঝবার চেষ্টা করত। চিত্রলেখা বললে, মেয়েদের ধর্ম অন্য জিনিস ফাদারদা। সেই ধর্ম বাঁচাতেই আমি ধর্ম ত্যাগ করতে চাইছি। তুমি আমাকে খ্রিস্টান করে নাও। আমি যাজক নই, কাউকে ব্যাপটাইজড করবার অধিকার আমার নেই চিত্রলেখা। এ কথা চিত্রলেখার উত্থাপিত প্রসঙ্গের পুরো জবাব নয়,
চিত্রলেখার বক্তব্যের ভিতর কি একটা গূঢ় ব্যঞ্জনা ছিল। তার আত্মসমর্পণের ভঙ্গিটায়, তার ভাষায় সে আরও কিছু একটা বলতে চাইছিল। সেটা নজর এড়ালো চন্দ্রভানের। কেন? ওর কি তখন মনে পড়ে গিয়েছিল তার নিজের ধর্মত্যাগের ইতিকথা? এই কৃষ্ণসার অভিসারিকার ভিতর সে কি আর একটি গোরচনা গড়িকে দেখতে পেয়েছিল তখন? বর্তমানের গলাকে টিপে ধরেছিল অতীত। এতক্ষণে মুখ থেকে হাতখানা সরালো মেয়েটি। পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, জানি অত্যন্ত নির্লজ্জের মতো ব্যবহার করছি, কিন্তু জীবনে এমন পর্যায়ে আসে যখন মানুষ নির্লজ্জ হতে বাধ্য হয়। তাই জিজ্ঞাসা করছি, আমি কি আপনাকে ভুল বুঝেছিলাম? তুমি কি বুঝেছিলে তা আমি জানি না, কিন্তু একটা কথা বিশ্বাস করো, এখন আমি কিছুতেই এ কলিয়ারি ছেড়ে যেতে পারবো না চিত্রলেখা। এভাবে পালাতে আমি রাজি নই। আমি শেষ পর্যন্ত লড়ে দেখতে চাই। কলিয়ারির মালিকের কাছে এভাবে হার স্বীকার করাটা হবে জিসাসের অপমান। সে আমি পারবো না। তুমি আমাকে মাপ করো চিত্রলেখা। চিত্রলেখা উঠে দাঁড়ায়, গায়ের কাপড়টা ঠিক করে নেয়। নিজের প্রগল্ভতায়, নিজের নির্লজ্জ ব্যবহারে এতক্ষণে সে যেন মরমে মরে যায়। বলে, মাপ করবেন আমাকে। আপনি আপনার লড়াই করুন। আজ রাতে আমার এই নির্লজ্জতার কথাটা যদি ভুলে যেতে পারেন, খুশি হব। ধীর পদে চিত্রলেখা বেরিয়ে যায় হিমেল হাওয়ার অন্ধকারে। তোমাকে পৌঁছে দিয়ে আসবো? থাক, তার দরকার হবে না। ফেরার পথ আমার জানা। দুর্ঘটনাটা ঘটল তার পরদিন দুপুরে, 1908 সালের 17 জানুয়ারি বেলা 11:10। জোরজাঙ্গাল কলিয়ারি প্রাচীন নথিপত্র ঘেটে দেখতে পারো নরেন। দেখবে ওই দিন 11 জন মালকাটাকে জীবন্ত কবর দিয়েছিল ওই কয়লা খনির দৈত্যটা। কর্তৃপক্ষ চেষ্টা ত্রুটি করেননি। 3 শিফটে নিরবিচ্ছিন্নভাবে উদ্ধার কার্য চালানো হয়েছিল, কিন্তু মৃতদেহগুলি উদ্ধার করা যায়নি। আর উদ্ধার করা হলেই বা কী লাভ হতো? কবর টেনে বার করে আর এক কবরে শুয়ে দিতে হতো তাদের। ধাওড়ার মালকাটেরা অবশ্য অন্য কথা বলে। তাদের হিসাব মতো ওই দিন কুলিধাওড়া থেকে নিরুদ্দেশ হয়েছিল 57 জন মানুষ, মেয়ে, মদ্য, বাচ্চা, ছেলে মেয়ে। ওই 57 জন মানুষকে আর কোনোদিন কেউ দেখেনি খোলা আকাশের নিচে। কিন্তু কর্তৃপক্ষের নথিপত্র সে কথা বলে না। তাদের হিসেবে বাকি 46 জন মানুষ আদৌ কোনো দুর্ঘটনায় মারা যায়নি। তারা তারপরেও কাজ করে গেছে, কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন। বিশ্বাস না হয় কলিয়ারির খাতাপত্র দেখতে পারো। হাজিরা খাতায় তাদের নাম আছে, পিট অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তাদের নাম উঠেছে, বাতিঘরের হিসাব খাতায় তাদের নামে লণ্ঠন ইস্যু করা হয়েছে। সপ্তাহান্তে রীতিমতো টিপ ছাপ দিয়ে তারা হাজুরির টাকাও নিয়ে গেছে। তারপর তারা কোথায় গা ঢাকা দিয়েছে, কেন চলে গেছে, তা কে জানে। কলিয়ারির হিসেবে 57 নয়, 11 জন মারা যায় ওই দিন। চন্দ্রভান খবর পেয়ে যখন খাদভস্কার সামনে এসে দাঁড়ালো, তখন সেখানে চাপ ভিড়। অসহায় মানুষগুলো ছোটাছুটি করছে, আর্তকণ্ঠে বিলাপ করছে, খাদে নামতে চাইছে। গুর্খা সিপাহীর দল কাঁটাতারের বাইরে ওদের ঠেকিয়ে রেখেছে। ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিড় হটাও, তফাৎ যাও। চন্দ্রভান হঠাৎ দেখতে পায় বাতিঘর থেকে লণ্ঠন নিয়ে এক কড়ি এদিকেই আসছে ছুটতে ছুটতে। চন্দ্রভান ছুটে এসে চেপে ধরে ওর বাহুমূল। বলে, কতজন আছে খাদের ভিতরে? 12টা সেল, প্রতি সেলে 5 জন। ওদের বাঁচানো যাবে না? তাকে এমনি বলবো, হাত ছাড়ুন, আমি নিচে যাব। আমাকেও সঙ্গে নাও সরখেল। না না না, হেলেমদার না হলে চলবে ক্লা, আপনি উপরে থাকুন। আর 4 জন এক্সপার্ট হেল্পারের সঙ্গে এক করে সরখেল নেমে গেল অগ্নিগর্ভ খাদের ভিতরে। কাঁটাতারের ওপারে একটা অবর্ণনীয় দৃশ্য। ভয়ে, আতঙ্কে, হতাশায় মানুষগুলো দিশেহারা। শিশু আর নারীর দল বীভৎস চিৎকার জুড়েছে। কারো মরদ, কারো জেনানা, কারো বাচ্চা নিচে আছে। গুর্খা সিপাহীর শাসন ওরা মানছে না,
কাঁটাতারের বাধা ওরা মানছে না, ভিড় ঠেলে বারে বারে এগিয়ে আসছে। মুনিয়া রে, হে মেরা মুনিয়া। কারো মুনিয়া, কারো নানকু, কারো বুলাকি। মায়ের প্রাণ, ওরা মানবে কেন? একটু পরেই খাঁচাটা উঠে এলো ওপরে। খাঁচা থেকে ধরাধরি করে 3টি অচৈতন্য অগ্নিদগ্ধ দেহ নামিয়ে আনে হেল্পারের দল। 2টি বাচ্চা, একটা পূর্ণদেহী মানুষ, সর্বাঙ্গ পুড়ে গেছে। কন হ্যাঁ কন, জিন্দা ইয়ে মুর্দা? নাম বলছো না কেনে গে তোমরা? নাম বলবে কেমন করে? চিনতেই কি পেরেছে ছাই? খাদের আগুনে শুধু রূপ নয়, নাম ও রূপ দুই বিসর্জন দিয়ে এসেছে যে ওরা, শনাক্তেরও অতীত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমনভাবে ঝলসে গেছে যে তারা এখন পরিচয়ের বাইরে। গেটের সামনে ওদের নামিয়ে দিয়ে রেস্কিউ পার্টির ছেলেগুলো আবার ছুটে ফিরে গেল খাঁচায়। আবার নিচে যাবে ওরা। আতঙ্কে যে তুঙ্গ শীর্ষে উঠলে মানুষের হিতাহিত বোধ হারিয়ে যায়, ওরা সেখানে এসে পৌঁছেছে। আত্মীয় বিয়োগ ব্যথা ভুলে মানুষগুলো ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় ওই অগ্নিদগ্ধ বিভৎস মূর্তি 3টি দেখে। চন্দ্রভান চিৎকার করে ওঠে, কি দেখছিস তোরা? তেল তেল, কিছু নারকেল তেল নিয়ে আয় শিগগির, ঢেকে দে পোড়া ঘাগুলো, হাওয়া না লাগে। গায়ের সুতির চাদরটা খুলে সে প্রথমেই ঢেকে দেয় পূর্ণাবয়ব মানুষটি সর্বাঙ্গ। চারদিক তাকিয়ে দেখে ভিড়ের মাঝখানে যারা আছে তাদের সঙ্গে লেংটি অথবা খাটো ধুতি। মেয়েদের একটি করে লাজবস্ত্র, একেবারে উলঙ্গ না হলে ওরা এক টুকরো কাপড় দিয়েও সাহায্য করতে পারবে না। তাছাড়া ওদের কাপড় কয়লায় ভর্তি, ময়লায় ভরা। ওই কাপড়ে অগ্নিদগ্ধ অঙ্গগুলি ঢেকে দিলে সেপটিক হয়ে যেতে পারে। ইতিমধ্যে কে বুঝি কোথা থেকে 1 বোতল নারকেল তেল এনে ফেলেছে। চন্দ্রভান নিজের হাফ শার্টটা খুলে ফেলেছে, গেঞ্জিটাও ফালা ফালা করে ব্যান্ডেজ বানায়, তেলে ডুবিয়ে বাচ্চা দুটোকে আপাদমস্তক বেঁধে ফেলে। সমস্ত দিনরাত এবং তার পরের পুরো দিনটা উদ্ধারকারীর দল কাজ করে গেল। বরাকর আসানসোল থেকে গাড়ি করে সাহেবরা এলেন। খাদের ত্রিসীমানায় মাল কাটাতে যেতে দেওয়া হলো না। সর্বসমেত 11টি মৃতদেহ উঠিয়ে আনতে পেরেছিল ওরা। প্রথম ক্ষেপে যে 3 জন উঠেছিল তার ভিতর বাচ্চা 2টি বাঁচেনি, শুধু বেঁচেছিল তখনও ওই পূর্ণাবয়ব মানুষটা। দুর্জয় প্রাণশক্তি তার। শেষ পর্যন্ত অবশ্য তাকে শনাক্ত করা গেছে। দেহটা 3 নম্বর পিটের মালকাটা জোসেফ মুর্মুর। একমাত্র সেই বেঁচে ফিরেছে। তবে এবার সেজন্য তাকে অভিনন্দন জানাবার কেউ নেই। জোসেফের বউ, বড় ছেলে এবং কিষ্ট রয়ে গেছে খাদের নিচে। 48 ঘন্টা একটানা উদ্ধার কার্য চালানোর পর এ ব্যর্থ প্রয়াস বন্ধ হলো। এখন আর ওদের উদ্ধারের চেষ্টা করা পণ্ডশ্রম। এতক্ষণ ওরা বেঁচে থাকতে পারে না, পারা সম্ভবপর নয়। আগুনে যদি নাও পুড়ে থাকে, বাতাসের অভাবে এতক্ষণে মারা গেছে নিশ্চয়ই। শেষ মৃতদেহ যেটি ওরা উঠিয়ে আনলো সে দুর্ঘটনায় মরেনি, কারণ সে পিটে নেমেছিল বিস্ফোরণের আধ ঘন্টা পরে। লোকটা ওভারম্যান 1 কড়ি সরখেল। নিদারুণ শোকের আঘাতে স্তব্ধ হয়ে গেল জোরজাঙ্গাল কলিয়ারের জীবনযাত্রা। বলায়ের হাউসে আগুন নিবল, পিট হেড গিয়ারের বিরাট চাকাটা থেমে রইল। সিটি বাজল না সকাল সন্ধ্যায়। ঘরে ঘরে শুধু মরা কান্না। কারো মরদ, কারো স্ত্রী, কারো বা সন্তান। ইনিয়ে বিনিয়ে কাঁদা ছাড়া আর কি জানে ওরা। জোসেফ মুর্মু বেঁচে আছে এখনো, জ্ঞান আছে, কথা বলতে পারে না। হাসপাতাল বলে কোনো কিছুই নেই জোরজাঙ্গালে। জোসেফ আছে তার নিজের ছাপড়ায়, একাই পড়ে আছে। ওর একটা বাচ্চা আশ্রয় পেয়েছে ইশাকের কাছে, দ্বিতীয়টা নিয়ে গেছে বাতাসি। আশ্চর্য মেয়ে ওই বাতাসি। মানকুর মৃত্যুতে আছাড় খেয়ে পড়েছিল প্রথমটায়, কিন্তু সামলে নিতে সময় লাগেনি তার। 2 দিনেই উঠে বসেছে আবার। তার শূন্য ঘর আবার পূর্ণ করেছে জোসেফের মা মরা মেয়েটা। ভিনসেন্ট ঘরে ঘরে ঘুরে মরে, কি সান্ত্বনা জানাবে ভেবে পায় না।
ইশাক রুহিদাসের মেয়ে জোসেফের সেবার ভান নিয়েছে। বাতাসের ছাপড়ায় ভিনসেন্ট যখন গিয়ে দাঁড়ালো, মেয়েটা ছুটে এসে লুটিয়ে পড়ল তার পায়ের উপর। ওর পায়ের উপর মুখ ঘষতে ঘষতে বললে, কে নে, কে নে, কে নে ফাদারটা, কে নে? তুই তো বলতিস ভগবান না হয়, তাইলে কে নে আমার নান করে পুরায় মারলে? তুই বল ফাদারদা, কি অন্যায়টা করছিলাম মোরা? কে নে? পঙ্খিরাজি নয়, আজ ফাদারদা বলেই ডাকলো ওকে। কোনোদিন বাতাসের গাত্র স্পর্শ করেনি, আজ ওই কুলোটায় মেয়েটির বাহুমূল ধরে ভিনসেন্টোকে উঠিয়ে বসায়। কোঁচার খুঁটি দিয়ে ওর কয়লা মাখা মুখটা মুছিয়ে দেয়, রুক্ষ চুলে হাত বুলায়। কি সান্ত্বনা দেবে ভেবে পায় না। 4 দিনের দিন আবার সিটি বাজছে কারখানার হাজুরি ঘরে। শোক সম্বরণের নির্দেশ, যে যার কাজে যাও। মৃত্যু যেন জীবনের পথরোধ করে না দাঁড়ায়। পৃথিবীর বুক থেকে কালো হিরে আহরণের এই বিরাট উদ্যোগ তো চিরকাল বন্ধ হয়ে থাকবে না কজন মালকাটার অকাল মৃত্যুতে। পেট বড় অবুঝ, সেই পেটের দায়ে ফিরে এসো আবার। চোখের জল মোছো, তুলে নাও গাঁইতার খাঁচিয়া আর ডেভিস ল্যাম্পের ক্ষীণ আলোকবর্তিকা। নেমে যাও গুটি গুটি অবক্ষয় জীবনের ওই অতল খাদে। ওরা সে নির্দেশ মানল না, কেউ হাজিরা দিতে এলো না। স্ট্রাইক কাকে বলে ওরা জানে না, ধর্মঘট কথাটা ওরা শোনেনি। কেউ কোনো নির্দেশ দেয়নি, মিটিং করেনি, কারো পরামর্শ অথবা প্রচারের প্রয়োজন হলো না। কয়লা খনির হাজিরার ভোঁ বেজেই গেল, ওরা কাজে এলো না কেউ। কলিয়ারির কাজ বন্ধ রইল। 1 দিন 2 দিন। পাঁচু হালদারের দল এলো ধাওড়ায়, বোঝালো, শাসালো, নতুন মালকাটা আমদানি করার হুমকিও দেখালো। এরা কোনো জবাব দিল না, জবাবদিহি করল না। ভিনসেন্ট তো ওদের কাজ বন্ধ করার কথা বলেনি, সে কথা ওর মনেও আসেনি। ও শুধু ওদের সকলকে ডাক দিল গির্জায়। সন্ধ্যাবেলায় সকলকে সমবেত হতে বলল। যে 58 জন মানুষ ওই দুর্ঘটনায় মারা গেল, যাদের আর দেখা যাবে না এই জোরজাঙ্গাল কয়লাকুঠিতে, তাদের আত্মার সদ্গতি কামনায় ওরা সমবেত প্রার্থনা করবে। ব্যাপারটা ওরা বুঝতে পারল না ঠিক, এমন কথা ইতিপূর্বে ওরা শোনেনি। আত্মার সদ্গতি কামনা সে আবার কি? নিদারুণ শোকে এমনিতেই ওরা বিহব্বল, তবে নাকি ওদের ফাদারদার আহ্বান, তাই সাড়া দিল ওরা। সন্ধেবেলা গুটি গুটি এসে হাজির হলো শোকবিহব্বল শীর্ণকায় নগ্ন গাত্র কজন মানুষ। সাঁওতাল, ভূঁইহার, কুর্মী, কোল, বাগদি, নমশূদ্র, হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান উবু হয়ে বসল গির্জার ভিতর। দুর্ঘটনার পর 5 দিন কেটে গেছে। কদিন বস্তুত চন্দ্রভানের পেটেও কিছু অন্নজল পড়েনি। পাঁচু হালদারের বাড়ির ব্যবস্থা তো অনেক দিন ঘুচে গেছে। এতদিন মালকাটারাই তাদের মুখে গ্রাস থেকে যা হোক কিছু দিয়ে যেত, এখন তাও বন্ধ। তাদের মাথার ঠিক নেই, বাতাসেও তার সকালের দুধের যোগান দিতে আসে না। নানকুর মৃত্যু আর জোসেফের শিশুর ব্যাপারে সেও ভুলে গেছে তার ফাদারদার কথা। কদিন কি খেয়েছে তা মনে নেই ফাদারের। কোথাও কারো ছাপড়ায় কেউ যদি হাত বাড়িয়ে কিছু দিয়ে থাকে, অভ্যাস বসে মুখে পড়েছে। চোখ দুটো তার কোটরে বসে গেছে, গালে গজিয়েছে কদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি। খালি গা, খালি পা, কোঁচার খুঁটটা জড়িয়েছে গায়ে। খ্রিস্টান শোকাচার নয়, মহাগুরু নিপাতের অশৌচ পালন করছে যেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, খড়ের বিছানাতেই আধশোয়া অবস্থায় সারমন দিল ভিনসেন্ট ভান গর্গ, জোরজাঙ্গাল কলিয়ারির ইভাঞ্জেলিস্ট। খাদের ভিতর অগ্নিদগ্ধ হয়ে দম বন্ধ হয়ে যারা মারা গেছে, তাদের আত্মার সদ্গতি কামনা করল। এ দুনিয়ায় এসে সেই হতভাগ্য মানুষগুলো শুধু বঞ্চনায় সয়ে গেছে, যন্ত্রণাই ভোগ করে গেছে। হে ঈশ্বর, করুণাময় ঈশ্বর, এবার তুমি তাদের কোলে টেনে নিয়েছ। তোমার স্বর্গরাজ্যে তারা যেন একটু শান্তি পায়। কালি ওঠা লণ্ঠনের ভুতুরে আলোয় মানুষগুলো উবু হয়ে বসে আছে। জোসেফ রোগশয্যায় অনুপস্থিত, না হলে হয়তো শোনা যেত আমিন। ওরা কেউ কিছু বলল না, মাথা নিচু করে বসেই রইল।
হঠাৎ তীব্র একটা আলোর ঝলকানি, জোরালো একটা আলোর ধূমকেতু সমস্ত চত্বরটার উপর ঝাঁটা বুলিয়ে গেল। গির্জার সামনে এসে দাঁড়ায় একটা হাওয়া গাড়ি, তারই হেডলাইটের আলো, মশ মশ ভারী জুতোর শব্দ। লোকগুলো ভয়ে কুঁকড়ে যায়। টর্চের আলো এসে পড়ে ভিনসেন্টের মুখে। হাত দিয়ে সে চোখটা আড়াল করে। চিনতে পারে সে, কোনো ক্রমে টলতে টলতে উঠে দাঁড়ায়। আগন্তুক দল বিশিষ্ট অতিথি, ওদের পথ দেখিয়ে নিয়ে এসেছে পাঁচু হালদার। ভিনসেন্ট কোনো ক্রমে বলে, আসুন আসুন রেভারেন্ড মার্লো, আসুন আসুন ব্রাদার দাভিদ, আপনারা ঠিক সময়েই এসে পৌঁছেছেন। জোরজাঙ্গাল কলিয়ারির আজ বড় দুর্দিন। দুর্ঘটনায় যে 58 জন দুর্ভাগা মানুষ মারা গেছে। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে ভিড়ের পিছন থেকে নাথানিয়াল বলে ওঠে, 58 জন নয়, 11 জন। তাকেও থামিয়ে দেন রেভারেন্ড মার্লো, বলেন, আপনি শান্ত হন মিস্টার নাথানিয়াল, লেট মি ট্যাকল দ্য সিচুয়েশন। রেভারেন্ড দাভিদের দিকে ফিরে বলে, এ যে অবিশ্বাস্য, আমরা কি ভারতবর্ষে আছি না আফ্রিকার জঙ্গলে এসে পৌঁছেছি? মাথা নেড়ে দাভিদ বলেন, জানি না কতটা ক্ষতিও করেছে। এই মানুষগুলোকে আবার কোনোদিন ক্রিশ্চিয়ান করা যাবে কি না আমি তাই ভাবছি। রেভারেন্ড মার্লো পঞ্চাননকে বলেন, ওই লোকগুলোকে চলে যেতে বলো। ইংরেজি আদেশটা অনুবাদ করার প্রয়োজন হলো না। লোকগুলো বুঝতে পারে। তারা উঠে দাঁড়ায়। আতঙ্ক তাড়িত মানুষগুলো দ্বারের দিকে এগিয়ে যায়। ভিনসেন্ট আপত্তি তোলে, সে কি, আমাদের ফিউনারাল সার্ভিস এখনো শেষ হয়নি। তুমি থামো তো হয়ে ছোকরা, ধমকে দিয়ে ওঠেন রেভারেন্ড মার্লো। মালকাটার দল সদল বলে বেরিয়ে যায়। ঘর খালি হতে রেভারেন্ড মার্লো মুখোমুখি দাঁড়ালেন অনুসংক্লিষ্ট কঙ্কালসার মানুষটার সামনে। রেভারেন্ড সাহেবের নিখুঁত পাদ্রির পোশাক। ভিনসেন্টের অনাবৃত দেহটা আপাদ মস্তক দেখে নিয়ে বলেন, তোমার লজ্জা হয় না? হ্যাভ ইউ নো সেন্স অফ ডিসেন্সি অর ডেকোরাম? খালি পা, খালি গা, তুমি সারমন দিচ্ছ শুয়ে শুয়ে মেথডিস্ট চার্চে। প্রভু জিসাসের মহিমা তুমি কোন আস্থা করে লুটিয়ে দিয়েছ বুঝতে পারো না? তুমি কে পাগল? পাগল নয় স্যার, পাগল নয়, শয়তান, ডেভিল, ফোরন কাটে নাথানিয়াল। ভিনসেন্ট কি যেন বলতে যায়, পারে না। রেভারেন্ড মার্লো গম্ভীর স্বরে বলেন, মসিয়ে ভান গর্গ, আমি দুঃখিত, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বরখাস্ত করছি। পবিত্র মেথডিস্ট চার্চের সঙ্গে অতঃপর আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি আপনার মালপত্র নিয়ে এই চার্চ ছেড়ে এখনই চলে যান। একে আর অপবিত্র করবেন না। এবারেও কোনো জবাব দিল না ভিনসেন্ট। ওয়েল মসিয়ে ভান গর্গ, আত্মপক্ষ সমর্থন করে আপনার কি কিছুই বলার নেই? এক মাথায় রুক্ষ চুল সমেত মাথাটা নেড়ে ভিনসেন্ট জানায়, না। আপনাকে ফিরে যাবার ট্রেন ভাড়াটা দিয়ে যাব কি? নিচু হয়ে বিছানাটা গুটিয়ে তুলছিল সে। এবারেও মুখ না তুলে মাথা নেড়ে অস্বীকার করে। রেভারেন্ড এবার নাথানিয়ালের দিকে ফিরে বলেন, এ লোকটি বেরিয়ে গেলে দরজায় তালা দিতে বলুন। যতদিন আমরা পুনরায় কোনো ক্রিশ্চিয়ান মিনিস্টার পাঠাতে না পারছি ততদিন চার্চ বন্ধ থাকবে। নাথানিয়াল একটি অভিবাদন করে বলেন, যথা আজ্ঞা ফাদার, এবার দয়া করে আমার গরিবখানায় চলুন, ওখানে সব ব্যবস্থা হয়েছে। ওরা সদল বলে বেরিয়ে গেলেন। চন্দ্রভানু তার বিছানার বান্ডিল ও ক্যাম্বিসের ব্যাগ হাতে হাবার পথে নামে। সামনে নিরন্ধ্র অন্ধকার। নতুন করে জীবনে সালতামামি করতে বসেছে ভিনসেন্ট। সব কিছুই শূন্য হয়ে গেছে হঠাৎ। 19 বছরের জীবনেই সব কিছু ফুরিয়ে গেল যেন। বাপ মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল শৈশবে। দুরন্ত অভিমানে সব ছেড়ে বেরিয়ে এসেছিল। জীবনের নূতন অর্থ খুঁজে পেয়েছিল ফাদার সারদার আশীর্বাদে। ঈশ্বরের উপর নির্ভর করতে শিখেছিল। দৃঢ় বিশ্বাসের সম্বলটুকু নিয়ে এখানে এসেছিল সেবা করতে, ঈশ্বরের জয়গান গাইতে। বাধা পেল দুদিক থেকে। চার্চ থেকে বিতাড়িত হলো। মুখ ফিরিয়ে নিল কুলিধাওড়ার মানুষগুলো।
যাদের সেবা করতে, যাদের ভালোবাসতে সব কিছু ছেড়ে সে ছুটে এসেছিল এখানে। সেই আঘাতটাই বেশি করে বেজেছে ওর। দুর্ঘটনায় ওরা দিশেহারা হয়ে পড়েছিল। তিল তিল করে ওদের স্বাভাবিক করে তুলবার চেষ্টা করছিল ভিনসেন্ট। জোসেফ মুর্মু নেই, এক করে সরখেল মারা গেছে। ওরা ওদের ফাদারটাকেই দলপতি ঠাওরালে। ভিনসেন্ট শ্রমিক আন্দোলনের কিছুই জানে না। সাধারণ বুদ্ধিতে ওর মনে হয়েছিল কর্তৃপক্ষের উদাসীনতাকে কবজা করতে হলে এদের দল বেঁধে প্রতিবাদ করতে হবে। বেশি কিছু চায়নি তারা, কিছু নিরাপত্তার ব্যবস্থা, ভরপেট খাওয়ার মতো মজুরি, আর দুর্ঘটনায় মৃত মালকাটাদের অসহায় পরিবারবর্গের জন্য কিছু সাহায্য। কর্তৃপক্ষ কর্ণপাতই করল না। ভিনসেন্ট ওদের ঘরে ঘরে গিয়ে পরামর্শ দিয়েছিল, কেউ কাজে যাবি না, দেখি ওরা কত দিন কয়লাকুঠি বন্ধ করে রাখতে পারে, বুঝলি? নিদারুণ অভিমানে ওরা সায় দিয়েছিল, হ্যাঁ, একে মঘের মূল্যক বটে, মোরা কেউ যাব ক্লাই। ফলে যা হয়ে থাকে, তিল তিল করে অনশনের মুখে এগিয়ে যায় মানুষগুলো। হরতাহার, অনাহার, পেট বড় অবুঝ, জমানো পুঁজি কারোই নেই, ধারও মেলে না, ওরা মরিয়া হয়ে ওঠে। ভিনসেন্ট বলে, তোরা ধাওড়া ছেড়ে নিজের নিজের দেশ ঘরে ফিরে যা। দেশঘর সেটা আবার কি? ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এই ধাওড়াই তো তাদের দেশঘর, এখানেই জন্মেছে, এখানেই মরতে দেখেছে বাপ জ্যাঠাদের। জোরজাঙ্গাল কলিয়ারি বাইরে যে দুনিয়া আছে এটা ওরা জানেই না। মাঝে মাঝে গেছে রানীগঞ্জ, বরাকর, আসানসোল, কিন্তু সেখানে কে ওদের খেতে দেবে, কে ওদের থাকতে দেবে? শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হলো। মাথা নিচু করে 12 দিন অনশনের পরে ওরা গুটি গুটি এসে হাজির হলো কয়লাকুঠির ফটকের সামনে। পাঁচু হালদারের দল হেসে বলে, সেই তো পানি খেলি, তবে কেন জল ঘোলালি বাপ? সবচেয়ে করুণ অধ্যায়, এই নিদারুণ পরাজয়, এই অপমানের জন্য ওই মালকাটার দল ঈশ্বরকে অভিশাপ দিল না, কর্তৃপক্ষকে গাল পারল না, উল্টে দায়ী করল তাদের ফাদারদাকে। সেই তো কাজ বন্ধ করার পরামর্শটা দিয়েছিল প্রথমে। ওরা তাকে এড়িয়ে যায়। পাঁচু হালদারের দলও তাই চায়, বলে, খবরদার, ওই ফাদারটার সাথে যে বাতচিত করবে তাকেই ছাঁটাই করব কিন্তু, হ্যাঁ। গির্জা থেকে বিতাড়িত হয়ে ভিনসেন্ট এসে উঠেছে তেঁতুলডাঙার মাঠে। হেরে গেছে সে, সব দিকে হেরে গেছে। কলিয়ারিতে সে অবাঞ্ছিত। কর্তৃপক্ষ, চার্চ সম্প্রদায়, মায় মালকাটারাও তাকে পরিহার করে চলে। এপাশে তেঁতুলডাঙার কলিয়ারি, মাঝখানে সিঙ্গারন নদী। ভিনসেন্ট আজ অন্তেবাসী, একা। তার চেয়েও করুণ অধ্যায়, ওর বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। সব মিথ্যা, সব ভুল, ঈশ্বর নেই, ঈশ্বর নেই। থাকলেও তিনি হয় মুক, নয় বধির, না হলে উদাসীন। ধরা যাক জোসেফ মুর্মুর মৃত্যুর কথাটা, লোকটা মৃত্যুর উল্লেখ সইতেই পারত না। কয়লা খনির আগুনের বেড়াজাল ভেদ করে বেরিয়ে এসেছিল ঠিকই, অথচ বাঁচল না। কি প্রয়োজন ছিল ঈশ্বরের ওই ধর্মভীরু মানুষটাকে বাইরে টেনে এনে ওভাবে 10 দিন বাঁচিয়ে রাখবার? সর্বাঙ্গে দগদগে ঘানিয়ে লোকটা ক্রমাগত কাতরেছে আর মৃত্যু কামনা করেছে। জ্ঞান ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তার। ভিনসেন্ট বসেছিল ওর মৃত্যুশয্যার পাশে। ও শুধু দেখছিল ওই অসহায় মানুষটাকে, যার একমাত্র কামনা ছিল যন্ত্রণার অবসান, মৃত্যু। এই কি করুণাময় ঈশ্বরের লীলা! 10 দিন লোকটাকে ওইভাবে জিইয়ে রাখায়। এরই মধ্যে ওর কাছে একটা হাত চিঠি পাঠিয়েছিল চিত্রলেখা, মালকাটাদের একটা বাচ্চার হাতে। প্রেমপত্র পড়ে মাথায় আগুন জ্বলে উঠেছিল ভিনসেন্টের। এরা কি মানুষ? কলিয়ারির এত বড় সর্বনাশের সময় চিত্রলেখা গৃহত্যাগের স্বপ্ন দেখছে? ওই ছেলেটার হাতে কড়া সুরে জবাব পাঠিয়েছিল ভিনসেন্ট। লিখেছিল, এভাবে যেন ভবিষ্যতে চিত্রলেখা তাকে আর বিরক্ত না করে। ফাদার সারদাকে কোনো চিঠি দেয়নি এখানে আসার পর, এবার লিখেছে।
সব লিখেছে, সব কথা জানিয়েই লিখেছে। নির্দেশ চেয়েছে এবারে সে কি করবে, ফিরে যাবে? উত্তরের প্রতীক্ষায় দিন গুনছে ভিনসেন্ট। কয়লাকুঠির জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেউ ওর সঙ্গে কথা বলে না। একমাত্র ব্যতিক্রম ওই নষ্ট মেয়ে মানুষটা, বাতাসি। রোজ সকালে এসে এক ঘটি দুধ সে আজও খাইয়ে যায় তাকে। নানকু নেই, দুধের পরিমাণটা বেড়েছে, আর কমেছে প্রগল্ভতাটাও। কৌতুকময়ী দেহোপজীবিনী যেন সে নয়, সন্তানহারা অভাগিনী আজ। হাতে কাজ নেই, মনটা ফাঁকা, প্রতীক্ষা করছে ফাদার সারদার নির্দেশের। অলস ভঙ্গিতে দিন কেটে যায়। একদিন হঠাৎ কি খেয়াল হলো, এক টুকরো কাগজ আর পেন্সিল নিয়ে সামনের ওই সেতুটা আঁকতে বসলো। আর কিছু নয়, সময়টা তো কাটবে। এপারে তেঁতুলডাঙ্গার ঊষর বন্ধা মাঠ, ওপাশে জোরজাঙ্গাল কলিয়ারে নিষিদ্ধ জীবনছন্দ, মাঝখানে ক্ষীণ একটা কাঠের সেতু। কতগুলি মালকাটা স্নান করছে, কাপড় কাচ্ছে। একটা ছোট ডিঙি নৌকো বাঁধা আছে। সাঁকোর উপর দিয়ে মাঝে মাঝে পার হয়ে যাচ্ছে এক এক ঘোড়ার গাড়ি, গোযান। সারাটা দিনমান ভিনসেন্ট ওই সাঁকোটার ছবি আঁকলো বসে বসে। আশ্চর্য একটা অনুভূতি। দিনটা কোথা দিয়ে কেটে গেল টেরই পায়নি। কিছু মনে করে আঁকতে বসেনি, চেয়েছিল শুধু সময়টা কাটাতে। কিন্তু ছবিখানা শেষ করে ওর মনে এক অদ্ভুত তৃপ্তি এলো। কাগজের চতুর্সীমায় আবদ্ধ ওই ছোট্ট ভূখণ্ডে ঈশ্বরের সৃষ্ট দুনিয়া নয়, এ তার নিজের সৃষ্ট জগৎ। এখানে তার হুকুমে সব কিছু চলবে। এখানকার মালকাটারা নিমকহারাম নয়। এখানকার জোসেফ মুর্মু আগুনে পুড়ে মরে না। এখানকার নানকুকে তার বারাঙ্গনা মায়ের কোল খালি করে পালাতে দেবে না সে। এ রাজ্যের একচ্ছত্র মালিক ভিনসেন্ট ভান গর্গ। কোনো খেয়ালি উদাসীন বিশ্বনিয়ন্তা নন। আশ্চর্য, অদ্ভুত এক অনুভূতি। ছবিটার দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছবিটা ভালো হয়নি। চোখের সামনে যা দেখেছে তা ফুটে ওঠেনি কাগজের বুকে। পরিপ্রেক্ষিত সম্বন্ধেও ধারণাই নেই। দৃশ্যপটের বিলীয়মান বিন্দু কাকে বলে ও তা জানে না। দেবনারায়ণবাবুর ক্লাসে যদি আর একটু মন দিয়ে ছবি আঁকা শিখত, তাহলে আরও ভালো করে আঁকতে পারত। তা হোক, ও তো ওই সাঁকোটার হুবহু ছবি আঁকতে চায়নি। ও চেয়েছিল ওর মন গড়া একটি মিলন সেতু রচনা করতে। ওর সেতু তেঁতুলডাঙ্গার ঊষর বন্ধা মাটির সঙ্গে জোরজাঙ্গালের কলিয়ারিকে যুক্ত করেনি, করেছে ওর নিরীশ্বর নিরানন্দ ঊষর জীবনের সঙ্গে শিল্প জগতের নূতন আনন্দলোকের। এ তার মনোময় সাঁকো। তার অন্তর্লোকের একটি ভাবরূপ সে মূর্ত করেছে ওই কাঁচা হাতের ছবিখানায়। একটা নতুন অনুভূতি, নতুন চেতনা। না, ভিনসেন্টের সব কিছু শূন্য হয়ে যায়নি। সে নতুন এক মনোময় জগৎ সৃষ্টি করবে, কাগজের বুকে, ক্যানভাসের উপর। ফাদার সারদা ওকে উপনিষদ থেকে পড়িয়েছিলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আজ অপরিসীম বেদনার মধ্যে দিয়ে ভিনসেন্ট উপলব্ধি করল আর একটা নূতন সত্য, ব্রহ্ম মিথ্যা, জগৎ সত্য। দ্রুত হাতে স্কেচ এঁকে যায় ভিনসেন্ট। আঁকে আর দেখে, পছন্দ হয় না, ছিঁড়ে ফেলে, আবার আঁকে। মনের মতো হয় না, আবার ছেড়ে। হঠাৎ খেয়াল হলো, আচ্ছা, অবসর নেবার পর দেবনারায়ণবাবু তো আসানসোলেই থাকেন। ঠিকানাটা ঠিক জানা নেই, কিন্তু খুঁজে নিতে পারবে না? আসানসোল এখান থেকে 25 ক্রোশ পথ, মানে 50 মাইল। ট্রেন ভাড়া সম্বল নেই, কিন্তু এইটুকু পথ হেঁটে যেতে আর কতক্ষণ লাগবে? বড়জোর 2 দিন। সকাল সকাল রওনা হলে পরদিন সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাবে। পরদিন প্রত্যুষেই সে বের হয়ে পড়ল খানকতক স্কেচ হাতে নিয়ে। তখনও সূর্যোদয় হয়নি। খালি গা, খালি পা, কদিন অনাহারে শরীরও বেশ দুর্বল। তা হোক, ছবির বান্ডিলটা নিয়ে সে চলল আসানসোল মুখ।
ভিনসেন্ট ফিরে এলো প্রায় 3 মাস পরে। এবার তার গায়ে জামা, পায়ে জুতো, হাতে রং, তুলি, ক্যানভাস, কাগজ। দেবনারায়ণবাবু ওকে নূতন মন্ত্রে দীক্ষা দিয়েছেন। ভান গর্গ জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন। অধরাকে ধরবার কৌশল শিখে এসেছে সে। সে শিল্পী হতে চায়। সে শিল্পী, শিল্পী হতে চায় ভান গর্গ। এই জগৎকে সে নূতন করে সৃষ্টি করবে। সে শিল্পী হবে, সে চিত্রকর হবে। এই তার জীবনের নূতন দীক্ষা। মনে পড়ল সিস্টিন চ্যাপেলে আঁকা মিকেলাঞ্জেলোর শেষ বিচারের সেই অনবদ্য চিত্রটির কথা। ঈশ্বর অলীক, ঈশ্বর মায়া, কিন্তু জিসাস বাস্তব সত্য। তার দুঃখভোগ কোনো ধর্মযাজকের কল্পনাবিলাস নয়। মিকেলাঞ্জেলো সেই জিসাস ক্রাইস্টকে চিরাচরিত পদ্ধতিতে আঁকেননি। অনসংক্লিষ্ট শীর্ণকায় নতশির প্রৌঢ় মানুষটি নন। তার হাতে পায়ে পেরেকের দাগ আর আনত মস্তকে মৃত্যু যন্ত্রণার ব্যঞ্জনা নয়। মিকেলাঞ্জেলো জিসাসকে এঁকেছেন 19 বছরের তরুণের রূপে। শালপ্রাংশু মহাভুজ তিনি, পেশিবহুল দীর্ঘ অবয়ব, গ্রিক দেবতা অ্যাপোলোর মতো, গলিয়াথ দমন ডেভিডের মতো, নিমীয়মান সিংহদলন হারকিউলিসের মতো। এমন জিসাসকে ঈশ্বর গড়তে পারেননি, পেরেছেন মিকেলাঞ্জেলো বুওনর্তি। ঈশ্বর যা পারেন না শিল্পী তাই পারে। ভিনসেন্টও এমন অবাক দুনিয়া সৃষ্টি করবে। ওর ব্যাগে ছিল কিছু কাগজ আর একটা পেন্সিল। ভিনসেন্ট সাঁকো পার হয়ে জোরজাঙ্গালে প্রবেশ করলো গুটি গুটি। কেউ তাকে কিছু বলে না। সে আপন মনে বসে পড়ে পথের ধারে, কয়লাস্তূপের উপর, কখনো বা কারো দাওয়ায়। যা দেখে তাই আঁকে। শুধু যা দেখে তাই নয়, যা দেখলে সে খুশি হতো তাও। মালকাটার দল সার বেঁধে চলেছে, টেবিল থেকে কয়লার টুকরো বেছে তুলছে, মাল বোঝাই টপ ঠেলে নিয়ে চলেছে। নূতন পৃথিবী সৃজন করবে। চাক্ষুষ বাস্তব জগতের মতো ক্লেদাক্ত পঙ্কিল অন্ধকার দুনিয়া নয়। তার মনোমতো নূতন ত্রিভুবন। ঈশ্বর বিশ্বাসী ইভাঞ্জেলিস্ট ভিনসেন্ট গর্গ আজ স্বয়ং ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। Thou shall create the creator. দেবনারায়ণবাবু প্রথম টোকে চিনতে পারেননি। তার দোষ নেই। খালি গা, খালি পা, এক মাথা রুক্ষ চুল, এক মুখ খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। ভিখারি ভেবেছিলেন তাকে। পথশ্রমে ক্লান্ত ধূলি ধূসরিত মানুষটা সে জমিদার বাড়ির আলালের ঘরের দুলাল, এই কথা স্বপ্নেও ভাবতে পারেননি। যা হোক, শেষ পর্যন্ত ওর কাছে সব কথাই শুনেছিলেন। দেবনারায়ণবাবু নিজেও একদিন সংসার ছেড়ে এভাবে বেরিয়ে এসেছিলেন। গোঁড়া কায়স্থ পরিবারের সন্তান তিনি। দীক্ষা নিয়েছিলেন ব্রাহ্মধর্মে। শিবনাথ শাস্ত্রীর সাক্ষাৎ শিষ্য তিনি। ছবি আঁকার শখ ছিল দেবনারায়ণবাবুর। শিখেছিলেন আর্ট স্কুলে, শিক্ষকতা করেছেন আর্য মিশনে, সংসার করেছেন, উপাসনা করেছেন, উপার্জন করেছেন। আজ অবসরপ্রাপ্ত জীবনে আশ্রয় নিয়েছেন ছেলের সংসারে। ছেলে রেলের মালবাবু, রেলের কোয়ার্টার্স পেয়েছে। ছাত্রকে চিনতে পারার পর তাকে কোলে টেনে নিয়েছিলেন দেবনারায়ণবাবু। ওর আগ্রহ দেখে প্রাণ ঢেলে শিখিয়েছেন কদিন। পরিপ্রেক্ষিতে মূলসূত্র, টেম্পারা আর ওয়াশ পদ্ধতির পার্থক্য, ট্রান্সফারিং, তেল রঙের কাজ। অসীম উৎসাহ তার ছাত্রের। দিনের মধ্যে 18 ঘন্টা কাজ করত সে। ছোট্ট রেলের কোয়ার্টার্স, 2 কামরার বাড়ি। একটিতে থাকে পুত্র পুত্রবধূ, দ্বিতীয়টাতে থাকতেন বিপত্নিক বৃদ্ধ। চন্দ্রভানকে থাকতে দিয়েছিলেন সেখানেই। প্রথম দিনের অভিজ্ঞতাটা ভিনসেন্ট কোনো দিন ভুলবে না। চন্দ্রভান যে ক্রমাগত ওর ড্রয়িং ক্লাসে ফাঁকি দিত, এ কথা দেবনারায়ণবাবু ভুলেননি। পরীক্ষায় নম্বরও সে কোনো দিন বেশি পায়নি। ওদের ক্লাসে ফার্স্ট হতো বটুকেশ্বর, কখনো বা দৈপায়ন। ফাঁকিবাজ চন্দরটা আর ছবি আঁকা শিখবার জন্য তার কাছে এভাবে ছুটে এসেছে শুনে অবাক হয়ে গিয়েছিলেন বৃদ্ধ। বলেছিলেন, কতদিন হলো এ ভূত ঘাড়ে চেপেছে।
দিন 15 হলো স্যার। তা হঠাৎ ছবি আঁকার জন্য এমন পাগল হয়ে উঠলি কেন রে? ওই যে বললাম স্যার, কলিয়ারির মালকাটাদের লড়াইয়ে মাথা গলিয়েছিলাম, হেরে গিয়ে মনটা একেবারে ভেঙে পড়ল। সময় কাটাবার জন্য একদিন ছবি আঁকতে বসেছিলাম। অদ্ভুত ভালো লাগলো জানেন স্যার। তারপর ক্রমাগত অনেকগুলো ছবি এঁকেছি, কিন্তু মনোমতো হয়নি। আঁকতে খুব ভালো লাগে, খুব ইচ্ছে করে, অথচ আঁকতেই পারছি না। কোথায় ভুল হচ্ছে তাও বুঝতে পারছি না। তখনও আপনার কথা মনে হলো। আর অমনি 50 মাইল পথ হেঁটে চলে এলি। পাগল কোথাকার। ভিনসেন্ট একটি স্কেচ বার করে দেখায়। টেবিলের স্তূপ থেকে একটি মেয়ে কয়লার টুকরো বেছে ঝুড়িতে ভরছে। ছবিখানা দেখে উচ্চস্বরে হেসে ওঠেন অভিজ্ঞ আর্টিস্ট। বলেন, চন্দ্র, কিছু মনে করিস নে বাবা, তোর দ্বারা হবে না, এ কিছুই হয়নি বাবা। ছবিটা যে ঠিকমতো আঁকা হয়নি এ বোধ ভিনসেন্টের নিজেরই ছিল। সে মাথা নিচু করে বসে থাকে। দেবনারায়ণবাবু তার দৃঢ় ভাষণে বোধহয় ঈষৎ লজ্জিত হয়ে পড়েন। সামলে নিয়ে বলেন, মানে অনেক দিন মক্স করতে হবে চন্দর, এ ছবি কিচ্ছু হয়নি। ফিগার অফ 8 হেডস কাকে বলে জানিস? ভিনসেন্ট মাথা নাড়ে। একটি বিলিতি বই বার করে দেবনারায়ণবাবু ওকে দেখাতে থাকেন হিউম্যান ফিগার আঁকার মূল সূত্রগুলি। একটা মানুষের মুখটা যত বড়, তার গোটা দেহের উচ্চতা তার 8 গুণ। কেন্দ্রবিন্দু তার যৌনমণ্ডল, উপর দিকে 4 ভাগ, নিচের দিকে 4 ভাগ, ফিমার বোন 2 ভাগ, হাঁটু থেকে গোড়ালি 2 ভাগ। তেমনি উপর দিকে যৌনমণ্ডল থেকে নাভি, নাভি থেকে স্তনবৃন্তের সংযোজন রেখা, সেখান থেকে চিবুক এবং চিবুক থেকে ব্রহ্মতালু, এরা প্রত্যেককে দৈর্ঘ্যে সমান 1 ভাগ। এই হলো পাশ্চাত্য পণ্ডিতের মতে মানবদেহের অক্টেভ। এই সারেগামা পাধানিসার ছন্দে গ্রিক ভাস্কর্য থেকে রেনেসা, সেখান থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগে নানান সঙ্গীত গেয়েছেন চিত্রকরের দল। এই প্রপোর্শন হচ্ছে মানবদেহ অঙ্কনের মূল সূত্র। আবার প্রাচ্য পণ্ডিতদের হিসাবটা কিন্তু অন্যরকম। প্রাচীন হিন্দু শিল্পশাস্ত্রকারেরা বলেছেন সব মূর্তি একরকম হবে না। প্রথমে দেখতে হবে কী ভাবের ব্যঞ্জনা করতে চাইছ। সাধারণ নরমূর্তি হবে 10 তাল, ক্রুরমূর্তি 12 তাল, অসুর মূর্তি 16 তাল। আবার যদি স্নিগ্ধ ভাব ফোটাতে চাও তাল কমাও, কুমার মূর্তি 60 তাল, বালমূর্তি 5 তাল। তাল কি? তাল হচ্ছে একটা মাপ। শিল্পীর নিজ মুষ্টির 1/4 বলে 1 আঙ্গুল। এই রকম 12 আঙ্গুলে বা 3 মুষ্টিতে হয় 1 তাল। দীর্ঘ বক্তৃতা দিয়ে শেষে বলেন, তাহলেই বুঝে দেখ চন্দর, তোর এই কুলি রমণীটি না পাশ্চাত্য আদর্শে না ভারতীয় আদর্শে কোনোভাবেই কোনো তাল লয় মান মেনে আঁকা হয়নি বাবা। ভিনসেন্ট বলে, তাই তো হবে স্যার, আমি তো আঁকবার চেষ্টা করেছি মাত্র, যা দেখেছি তা তো আঁকতে পারিনি। আচ্ছা স্যার, আপনি হলে ওই মেয়েটাকে কিভাবে আঁকতেন? আমি? আচ্ছা দেখাই তোকে, দেখ। দেবনারায়ণবাবু এক টুকরো কাগজে ওই কুলি রমণীকে পুনরায় আঁকতে শুরু করেন। মেয়েটির ভঙ্গি ভিনসেন্টের চিত্রের অনুকরণে। নিচু হয়ে কয়লার টুকরো বাঁধছে। প্রথমে স্কেল ফেলে প্রপোর্শন ঠিক করে নিলেন। প্রায় আধ ঘন্টা সময় লাগলো ভিনসেন্টের কুলি রমণীটিকে পুনরায় আঁকতে। ভিনসেন্ট তীব্র আগ্রহ নিয়ে পেন্সিলের প্রতিটা টান লক্ষ্য করতে থাকে। আঁকা শেষ করে দেবনারায়ণবাবু খুশি হয়ে বলেন, এবার লক্ষ্য করে দেখ, প্রপোর্শন নিখুঁত হয়েছে। ভিনসেন্ট মুখে কিছু বলল না। তার নিজের আঁকা ছবিটা আর মাস্টারমশাইয়ের সদ্য সমাপ্ত স্কেচটা ইজেলের উপর বসিয়ে দেয়। একটু পিছনে সরে এসে দেখতে থাকে। কি যেন বলতে চায় কিন্তু বলে না। দেবনারায়ণবাবু এক দৃষ্টে দেখছিলেন পাশাপাশি রাখা ছবি দুটো। হঠাৎ বলে ওঠেন,
হুঁ, বুঝেছি কি বলতে চাইছিস। আমি ওই কুলি মেয়েটিকে ঠিকমতো প্রপোর্শন দিয়েছি বটে, কিন্তু কুলি মেয়েটির ক্যারেক্টারটা কেড়ে নিয়েছি, তাই তো? ভিনসেন্ট এবারেও কিছু বললে না। মাস্টারমশাই আরও কয়েক মিনিট চুপ করে থেকে ছবি দুটো দেখলেন, বেশ খানিকক্ষণ দেখলেন। তারপর বলে ওঠেন, না রে চন্দর, তোর ছবিখানা খুব খারাপ হয়নি, বুঝেছিস? ওর সারাটা শরীরই বেঢপ, মুখটা তো একেবারে যাচ্ছে তাই। তা হোক, তবু ওই কদাকার মেয়েটাকে আমার কি জানি কেন ভালো লাগছে। কেন এমন হচ্ছে বলতো চন্দর? মনে হচ্ছে ওকে যেন কোথাও দেখেছি। কোনো কয়লাকুঠিতে অমন মেয়ে দেখে থাকবেন স্যার? ওরা আসানসোলেও আসে। আসলে কি জানিস, তোর ছবিটা টিপিক্যাল কয়লাকুঠির মালকাটা মেয়ের। আমার আঁকা মেয়েটার হাতে একটা হাতা বা খুন্তি ধরিয়ে দিলে মনে হবে রান্না করছে, এমনকি টিপট এঁকে দিলে মনে হবে ও চা ঢালছে। মানে আমার আঁকা মেয়েটি একটি সুন্দরী মেয়ে, সে যে কোনো পরিবেশে ঠিক মানিয়ে নিতে পারবে। কিন্তু তোর ওই কদাকার মেয়ে ছেলেটা তা নয়, ও টিপিক্যাল কুলিরই মেয়ে। ও জীবনভর কয়লা ঘেটেছে, ও জীবনভর কয়লাই ঘাঁটবে। ওর হাতে হাতা, খুন্তি, বই, টিপট কিছুই ধরানো চলবে না। ধ্যাৎ তেরি, আমার স্বীকার করতে লজ্জা হচ্ছে চন্দর, কিন্তু কিন্তু কি বলবো, তোর ছবিখানা সত্যি ভালো রকম উতরেছে রে। চন্দ্রভান বলে, স্বীকার করতে লজ্জা হচ্ছে কেন স্যার? হবে না বলিস কি তুই? একখানা ছবি হয়েছে? কিচ্ছু হয়নি। ছবি আঁকার সব নিয়মকানুন তুই যে চুলোর ধরে পাঠিয়ে দিয়েছিস। পার্সপেক্টিভ ভুল, প্রপোর্শন ভুল। ড্রয়িং পরীক্ষায় এমন একখানা ছবি কেউ দাখিল করলে আমি স্রেফ গোল্লা দিতাম। কিন্তু মানে না রে চন্দর, আমি স্বীকার না করে পারছি না, তোর ছবিখানা অপূর্ব হয়েছে, অপূর্ব ভাবের ব্যঞ্জনা। প্রাণ ঢেলে কদিন শিখিয়েছেন ওকে। জামা জুতো কিনে দিয়েছেন, রং তুলি ক্যানভাস কিনে দিয়েছেন। গুরুগৃহে এককালে যেভাবে শিষ্যরা ব্রহ্মবিদ্যা শিখত, তেমনি যত্ন করেই শেখাতে চেয়েছিলেন ওকে। ভিনসেন্ট কিন্তু ওখানে আর বাধা পড়তে চায়নি। সে শুধু হাল ধরা পাল খাটানোটুকুই শিখতে চেয়েছিল। কোন দরিয়ায় নাও ভাসাবে তা শুধু সেই স্থির করবে। ভিনসেন্ট বোধ করে আশঙ্কা করেছিল আরও দীর্ঘদিন দেবনারায়ণবাবু স্নেহছায়ায় থাকলে তার স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। অথবা ফাদার সারদার কাছ থেকে কোনো চিঠি এলো কিনা জানবার জন্য মনটা উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কিংবা হয়তো কয়লাকুঠির আকর্ষণটা সে কাটিয়ে উঠতে পারেনি। মোট কথা, মাস তিনেক পরে আবার সেই তেঁতুলডাঙ্গার পর্ণকুটিরে ফিরে এলো চন্দ্রভান। ফিরে এসেই প্রচণ্ড একটা আঘাত পেল। বাওয়ালি থেকে ইতিমধ্যে একটা পোস্টকার্ড এসেছে ওর নামে। ফাদার সারদা লেখেননি, লিখেছে ওর সর্দার পোড়ো রাখাল রুইদাস। আঁকাবাঁকা হরফে সে নিবেদন করেছে কয়েকটি মর্মন্তুদ দুঃসংবাদ। ফাদার সারদা ইতিমধ্যে দেহ রেখেছেন, হঠাৎ সন্ন্যাস রোগে মারা গেছেন। ওখানেই কবর দেওয়া হয়েছে তাকে। ওদের পাঠশালাটি উঠে গেছে, অনাথ আশ্রমটাও। নপিসি কোথায় চলে গেছে রাখাল তা জানে না। সে নিজে এখন মণ্ডলমশাইয়ের খেতে কাজ করে, জনমজুর। সাহেবের টালির ঘর, জমি, বাড়ি, বাগান সব বিক্রি হয়ে গেছে। সাহেবের ভাইজি উর্মিলা ওই সম্পত্তিটা পেয়েছিল। অমন অজপাড়াগায়ে ওই সম্পত্তি রাখার কোনো অর্থ খুঁজে পাননি ডেভিডসন সাহেব, মানে উর্মিলার স্বামী। ছোট্ট চিঠি, ছোট্ট খবর, রাখাল রহিদাসের প্রথম পত্র। কিন্তু ভিনসেন্টের বুকে সেটা শেল হানল। উর্মিলার স্বামী ডেভিডসনকে আর কেমন করে দোষ দেওয়া যায়? তিনি তো ফাদার সারদার স্বপ্নের কথা কিছু জানেন না। কিন্তু উর্মিলা কেমন করে রাজি হলো? সে যে আবাল্য ওই পরিবেশে মানুষ হয়েছে, একটু মায়া হলো না? কি জানি, এই বোধহয় জগতের নিয়ম। সেও তো আবাল্য মানুষ হয়েছে পাগলা চণ্ডীতে।
সেখানকার রাধাকান্তজির মন্দির, দয়ের ছবি, দিগন্ত অনুসারী ধানের ক্ষেতের কথা কি দিনান্তে একবারও মনে করে সে এখন? যাক, ফাদার সারদা তাহলে শান্তি পেয়েছেন। ঈশ্বরের করুণায় বিশ্বাসী ছিলেন তিনি, তার করেই ফিরে গেছেন। ভিনসেন্ট নতজান হয়ে মনে মনে বলল, ফাদার, তোমার আত্মার শান্তি কামনায় আমি তোমার পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারছি না, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস হারিয়েছি। আজ জানি না ঈশ্বর আদৌ আছেন কি না, আর থাকলেও তিনি কারো প্রার্থনায় আদৌ কর্ণপাত করেন কি না। কিন্তু তোমার দেওয়া পতাকাকে আমি ধুলায় লুটাতে দেব না ফাদার। তুমি আমাকে প্রথম দেখিয়েছিলে কিভাবে রঙে আর রেখায় একটা নূতন জগৎ গড়ে তোলা যায়। তুমিই আমার আদিগুরু। তোমার সে পতাকা আমি কাঁধে তুলে নিয়েছি ফাদার। রোজ ভোরবেলা উঠে চন্দ্রভান বেরিয়ে পড়ে তার রং তুলে নিয়ে। কয়লাকুঠির জীবনছন্দকে আবদ্ধ করে ক্যানভাস অথবা কাগজের চতুর্সীমায়। মালকাঠাতে জীবনের ছবি রূপায়িত করে নতুন করে। ওরা কয়লা ঝোলাই করছে, টপ ঠেলে নিয়ে যাচ্ছে, গাঁইতা চালাচ্ছে, টেবলের স্তূপ থেকে কয়লা বাচ্ছে বাচ্চা ছেলে মেয়ের দল। মালকাটার বস্তিতে গিয়েও এঁকেছে ওদের নানান জীবনযাত্রার ছবি। ওরা কুয়ো থেকে জল তুলছে, গল্প করছে, ঝগড়া করছে, বিশ্রাম করছে। ইশাকের ছাপড়ায় সেদিন এঁকেছে একটা অনবদ্য ছবি, পোট্যাটো ইটার্স বা আলুর ভোজ। বিষয়বস্তুটা করুন। ভিনসেন্ট সেদিন সন্ধ্যায় ইশাকের ছাপাখানায় গিয়ে দেখে ওরা সপরিবারে নৈশ আহারে বসতে যাচ্ছে। ভিনসেন্ট অনেকদিন পরে এসেছে ওদের বাড়িতে। ইশাক ওকে বলল, কি ফাদার দা, ওদের সাথে একটু খায় লিবেন নাকি? আসেন, বসেন। ভিনসেন্ট দেখে ওদের গোল হয়ে বসার বিচিত্র ভঙ্গিটা, বলে, না ভাই ইশাক, তোমরা সকলে বরং খেতে থাকো, আমি তোমাদের একটা ছবি আঁকি। আরে প্রথমে খাইলেন টুক। ইশাক মালকাটার ভাঁড়ারে সেদিন মা লক্ষ্মী বাড়ন্ত, আটা ময়দা জোগাড় নেই যে রুটি বানাবে। ইশাকের বউ এক কড়াই আলু সিদ্ধ করেছে। ওরা সবাই মিলে দাওয়ায় গোল হয়ে বসেছে, নুন দিয়ে আলু সিদ্ধ খাচ্ছে। এই আজ ওদের নৈশভোজের আয়োজন। মাঝখানে জ্বলছে একটা কেরোসিনের টেমি। এপাশে ইশাক, ওপাশে তার বউ। ইশাকের মা আর দিদিও আছে, আর আছে জোসেফ মুর্মুর অনাথে মেয়েটি মেরি। বাপ মা মরা আবাগিটাকে ইশাকই আশ্রয় দিয়েছিল। সে এখন এ পরিবারভুক্ত। ইশাকের মা দুটি খোসা ছাড়ানো আলু অতিথির দিকে বাড়িয়ে ধরে। বিনা বাক্য ব্যয়ে ভিনসেন্ট সে দুটি মুখে পড়ে ওই সঙ্গে সে বসে যায় ওদের নৈশভোজের এই বিচিত্র দৃশ্যটা তেল রঙে আঁকতে। ইশাক হাসে। ফাদারদা যে নতুন খেয়ালে মেতেছে, দিবারাত্র কয়লাকুঠির ছবি এঁকে বেড়াচ্ছে, সবাই তা জানে। ইশাকের তা অজানা নয়। এত দিনে আবার ফাদারদা তিল তিল করে ফিরে পাচ্ছে কুলি ধাওড়ায় তার হারানো সম্মানের আসর। আলুর খোসা ছাড়াতে ছাড়াতে ইশাক বলে, মেরিটা যে আপনার দিকে পিছন ফিরে বসেছে ফাদারদা। আরে ওই আবাগিরে লইয়া আসি, নইলে আর মুখটা যে আঁধারে পড়ে যাবে। জোসেফ মুর্মুর 7 বছরের মেয়ে মেরি। মেয়েটি বসেছিল দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে, আলোর নিচেই। অথচ তার দেহের যে অংশ চিত্রকরের গোচর, সে অংশে আলো পড়েনি, সে আছে অন্ধকারে। ভিনসেন্টের মনে হলো এর গূঢ় ব্যঞ্জনা আছে। ইশাক তার হাবাত সংসারে কেন্দ্রবিন্দুতে এনে বসাতে চেয়েছে প্রতিবেশীর ওই বাপ মরা আবাগিটাকে। বসিয়েছে আলোর নিচেই, কিন্তু ঈশ্বরের বিধানে মেয়েটিকে ঘিরে আছে শুধুই অন্ধকার। জীবনের দিকে পিছন ফিরিয়ে ঈশ্বর তাকে বসিয়ে দিয়েছেন। অদ্ভুত ঘটনাচক্র। আপন মনেই হেসে ওঠে ভিনসেন্ট, বলে, না ইশাক ভাই, মেরি যেখানে আছে ওখানেই থাক, ওর পিছন ফেরা ছবি আঁকবো আমি। ওরা আপন মনে আলুর ভোজে আত্মনিমগ্ন হয়ে পড়ে। ইশাক তার কলিয়ারি পোশাকটি ছাড়েনি, মায়ের মাথার টুপিটাও খোলেনি। ইশাক আর তার বউ দৃশ্যপটের দুপ্রান্তে দুজন বসেছে মুখোমুখি, যেন গতরে খেটে মাঝের কজনকে ওরা এ আলুর ভোজে ডেকে এনেছে। মেরি কেন্দ্রস্থলে ঘন অন্ধকারে।
কিন্তু না, খোদার উপর খোদগিরি করবে ভিনসেন্ট। মেরির মাথায় আর দু কাঁধের উপর ঘাড়ের কাছে বাঁ দিকে কয়েকটি ক্ষীণ আলোর রেখা এঁকে দিল সে। এই তার বিদ্রোহ, এই তার ফরিয়াদ, প্রতিদ্বন্দ্বী ঈশ্বরের বিরুদ্ধে এই তার প্রতিবাদ। ও মনে মনে বললে, তুমি যতই অন্ধকারে টেনে আনো না কেন, আমি আমার শিল্পীর চোখ দিয়ে দেখছি ওর মাথায় আর কাঁধে লেগেছে আলোর ছোঁয়া। এ আলোকপাত তোমার কোনো কীর্তি নয়। তুমি ওর মাকে মেরে ফেলেছ খাদের অন্ধকূপে, ওর বাপকে পুড়িয়ে মেরেছ 10 দিনের যন্ত্রণা ভোগের পর, ওই 7 বছরের মেয়েটিকে পেরে ফেলেছ নিরন্ধ্র অন্ধকারে। এই তোমার কীর্তি। কিন্তু সেখানেই তো মেরির ইতিহাস শেষ নয়। ওকে ওই ইশাকের বউ বুকে টেনে নিয়েছে। ইশাক ওকে এনে বসিয়েছে তার অর্ধাহারের আলুর ভোজে। ওর মাথায় ওই যে আলোকবিন্দু, তা ওই ইশাক পরিবারের আশীর্বাদ। আলুর ভোজ ভিনসেন্টের এক অমর কীর্তি। কিন্তু ওর প্রতিদ্বন্দ্বীও অত সহজে হার মানার পাত্র নন। কঠিনতর আঘাত হানলেন ভিনসেন্টকে। আঘাতে আঘাতে উন্মাদ না হয়ে যাওয়া পর্যন্ত যেন করুণাময় ঈশ্বরের ক্লান্তি নেই। এই 3 মাসে এই জোরজাঙ্গাল কয়লাকুঠি জীবনযাত্রায় আরও পরিবর্তন হয়েছে। বাইরে থেকে তার ঠিকমতো ঠাহর হয় না। ক্রমে ক্রমে সব কথা সে জানতে পারে। একখড়ি সরকারের শূন্যপদে উন্নীত হয়েছে পাঁচু হালদার। মেট মুন্সি থেকে ওভারম্যান, বিরাট উন্নতি। এই খবরটা শুনে ভিনসেন্ট ভেবেছিল, মালকাটাদের বিদ্রোহের সময় পাঁচু হালদার যে প্রভুভক্ত কুকুরের ভূমিকাটা নিয়েছিল, এই রুটির টুকরোটা বুঝি তারই পুরস্কার। কিন্তু কানাঘুষো শুনতে পেল ওর ওই বিরাট উন্নতির মূলে আরও গূঢ় কিছু রহস্য আছে। পাঁচুবাবু কি এক বিচিত্র কায়দায় খোদ নাথানিয়াল সাহেবকে একেবারে খুশি করে দিয়েছে। কি করে তা ওরা বলেনি, মুখ চাওয়াচাই করেছে শুধু। ব্যাপারটা খোলাখুলি জানা গেল বাতাসের কথায়। বাতাসের কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই, স্পষ্টবাদিনী সে। ভালোকে ভালো বলতে জানে, মন্দকে নির্ভেজাল গাল পাড়তেও তার কসুর নেই। বললে, ই বাবা গো, তুই জানিস না এই ফাদারদা? তা তখন আর শোনায় কি হবে তোকে? অমন সুন্দর সম্বন্ধটা করলাম, তোর তো মানলেক নাই। সোনার কুসুম লাগলে ওই চামারের ভোগে। চামার চামার, ওটা মানুষ লয় বটে, চামার। কি পাগলের মতো বকছিস বাতাসি? কে চামার? হই নাথানিয়াল সাহেব গা। সে তো জানি, কিন্তু সোনার কুসুমটা কে? তুই শুনিস নাই পাটি মিস্ত্রি কেমনে সাহেব হয়ে গেলা? না, শুনিনি। কেমন করে? বুঞ্জিটারে জবাই করলে ওই সামারটা সামুতে। উত্তেজনায় রুখে ওঠে ভিনসেন্ট। কি কি বললি? এখন কুলোপানা চক্কর দেখাইলে কি হবে রে? মাইয়াটা তোর পায়ে আষাঢ়ি পিসারি পারলে তোর দয়া হলো নাই? হাত চিঠি দিলে তো ফিরায়ে দিল্লি। সব জানে রে বাতাসে। আহান ও 500 মাইয়াটারে বেসে দিলে আর তুই কুলোপানা চক্কর দেখাইছিস। কি কি বললি? তুই বারাক নাকি বাটে রে? পর্ণকুটিরের সামনে পথের উপর থুতু ফেলে চলে গিয়েছিল বাতাসি। সাঁওতালি মেয়েটার কাছে মরদের এই জাতীয় কাপুরুষতার বুঝি ক্ষমা নেই। চন্দ্রভান বজ্রাহত হয়ে যায়। চুপ করে বসে থাকে সে তার পর্ণকুটিরের দাওয়ায়। চিত্রলেখার প্রগল্ভতায় সে রাত্রে ভিনসেন্ট বিব্রত হয়েছিল। তার প্রেমপত্র পড়ে ক্ষেপে উঠেছিল আর একদিন। কিন্তু ভিনসেন্ট একবারও ভেবে দেখেনি কি মর্মান্তিক প্রয়োজনে এভাবে চিত্রলেখা ও সাহায্য চাইতে ছুটে এসেছিল বারে বারে। চিত্রলেখা তার মামার চোখে দেখেছিল তার নিজের সর্বনাশের ছায়া। উদ্ভিন্ন যৌবনা বঞ্ঝিটাকে পাঁচু হালদার টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, ভেট হিসেবে উপহার দিতে চেয়েছিল নাথানিয়াল সাহেবকে।
মেয়ে মানুষের স্বাভাবিক বৃত্তিবশে সে এই সত্যটা বুঝতে পেরেছিল অনেক দিন আগে থেকেই। তাই আকারে ইঙ্গিতে এবং শেষের দিকে নির্লজ্জের মতো সাহায্য চেয়েছে চন্দ্রভানের কাছে। অথচ চন্দ্রভান নিষ্প্রাণ পাথরের মতো বারে বারে মুখ ফিরিয়ে থেকেছে। কেন? মনের অগোচরে পাপ নেই, ভিনসেন্ট নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো। সে সময় তার মনে উর্মিলার স্বপ্নের রেশ লেগেছিল। উর্মিলার গায়ের রং মিম সাহেবের মতো ফর্সা। সে বারে বারে চন্দ্রভানকে নাকাল করেছে, তাই কি সে দুর্লভ? আর কালো কোলো বাঙালি ঘরের অনাথা মেয়েটি যেটি এসে ধরা দিতে চেয়েছিল বলেই কি সে সুলভ? উর্মিলার আশায় অন্ধ ছিল বলেই কি চিত্রলেখার নীরব আত্মদানের মহিমা ওর নজরে পড়েনি? না না না, পাপ একা পাঁচু হালদার করেনি, পাপ করেছে চন্দ্রভানু। তখনই উঠে পড়ে, ভুল ভুলই, তাকে শোধরাতে হবে এখনই। আজ রাত্রেই সে উদ্ধার করবে চিত্রলেখাকে ওই কামুক পাষণ্ডটার কবল থেকে। বেরিয়ে পড়বে নিরুদ্দেশ যাত্রায়। নাথানিয়াল চিত্রলেখার ধর্ম নষ্ট করেছে, তাতে ভ্রুক্ষেপ করে না ভিনসেন্ট। ধর্ম কি? বাইবেল, কোরআন, উপনিষদ সব বুজুরুকি, সব সব। সতীত্ব ধর্মটাও তো তাই। ভিনসেন্টের ধর্ম তার বিবেক। সেই বিবেকের নির্দেশেই সে গ্রহণ করবে চিত্রলেখাকে, দেবে সহধর্মিণীর মর্যাদা। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হন হন করে সাঁকো পার হয়ে ভিনসেন্ট এসে প্রবেশ করে কয়লাকুঠিতে। কুলিধাওড়াকে বাঁ হাতে রেখে এগিয়ে যায় টিলার দিকে, সাহেব কুঠির দিকে। বাধা পেল লোহার ফটকটায়। গুর্খা সেপাই হটিয়ে দিল তাকে, ঢুকতেই দিল না পাঁচিল দিয়ে ঘেরা সাহেব কুঠি চৌহদ্দিতে। অগত্যা মাথা নিচু করে ফিরে আসছিল। কেমন করে চিত্রলেখা দেখা পাওয়া যায় সে কথাই ভাবতে ভাবতে। কেমন করে পাঁচিল ঘেরা ওই দুর্গের ভিতর বন্দিনী নারীর কাছে সংবাদ পাঠানো যায়। বাতাসে কি পারবে ওর ভিতর ঢুকতে? আপন মনে পথ চলছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। টিলার নিচের দিক থেকে ধীর গতিতে উঠে আসছে চিত্রলেখা, একা। আশ্চর্য, চিত্রলেখা তাহলে বন্দিনী নয়? প্রতি সন্ধ্যায় কি তাকে আসতে হয় এমনি করে বাবু কোয়ার্টার্স থেকে ওই টিলার উপর? চিত্রলেখা আপন মনে পথ চলছিল, খেয়াল করেনি উপর থেকে আর একজন নেমে আসছে। হঠাৎ ওকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। লেখা, কোথায় চলেছ এমন একা একা? মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে যায় মেয়েটির। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে। কয়েক মিনিট সময় লাগে তার নিজেকে সামলে নিতে। তারপর বলে, সে খোঁজে আপনার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলে ছুটে এসেছি লেখা। তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল আমি বুঝতে পেরেছি লেখা, বুঝেছি। চলো চলো, আজ রাত্রেই আমরা পালিয়ে যাই এখান থেকে। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল চিত্রলেখা, দু হাতে মুখটা ঢাকা। ভিনসেন্ট এগিয়ে এসে ওর হাতটা ধরে, বলে, লেখা, আমাকে ক্ষমা করেছ তো? চলো। যেন অনেক দূর থেকে জবাব দেয় চিত্রলেখা, এখন আর তা সম্ভব নয় ফাদারদা। আলবৎ সম্ভব, কে বাধা দেবে? আমার অবশ্য কোনো রোজগার নেই, আমি বেকার। তা হোক, যা পাবো দুজনে ভাগ করে খাবো। ওই কামুক পাষণ্ডটার আবার একই কথা বলে চিত্রলেখা। বললাম তো, আজ আর তা হবার নয়। কেন? কেন অসম্ভব? সে কথা মুখ ফুটে বলতে পারবো না আমি। বুঝেছি বুঝেছি, আমি তোমাকে কিছুই বলতে হবে না লেখা, আমি ওসব মানি না। তুমি আমার স্ত্রী, তোমাকে এভাবে আমি মরতে দেব না লেখা। চিত্রলেখা তার হাতটা ছাড়িয়ে নেয়, বলে, মরার আর কিছু বাকি নেই আমার। কি আশ্চর্য, বুঝছো না কেন তুমি? ওসব কুসংস্কারে বিশ্বাস করি না আমি। আমার কাছে ওসব কিছু নয় লেখা। চলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। চলো লেখা, চলো। কিন্তু আমি যে বিশ্বাস করি, আজ যে আমি আর রাজি নই ফাদারদা। ভিনসেন্ট আরও কিছু বলতে চায়, কিন্তু বলা হয় না।
দেখতে পায় আরও কজন পথচলতি লোক এদিকে আসছে। চিত্রলেখা ধীর পদে পাকদণ্ডি পেয়ে টিলার মাথায় উঠে যায়। চন্দ্রভান চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ফিরে আসে তার কুঁড়ে ঘরে। পরের কটা দিন কোথা দিয়ে কেটে গেছে খেয়াল নেই ভিনসেন্টের। ছবি আঁকাতেও মন দিতে পারছে না। জিনিসটা নিয়ে যতই ভেবেছে ততই নিজেকে অপরাধী বলে মনে হয়েছে। ও বুঝতে পেরেছে চিত্রলেখাকে ওই নরক থেকে উদ্ধার করতে না পারলে তার মনের শান্তি কোনো দিনই ফিরে আসবে না। চিত্রলেখাকে সব কথা বুঝিয়ে বলা দরকার। যেটাকে সে দূরতিক্রম্য বাধা বলে মনে করেছে সেটাকে ভিনসেন্ট আদৌ আমল দিতে চায় না। এ কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। ভিনসেন্ট সুযোগ খুঁজতে থাকে। পর পর 3 দিন ওই সাহেব বাড়ির আশপাশে ঘুরঘুর করেছে, কিন্তু চিত্রলেখাকে কোথাও দেখতে পায়নি। প্রতিদিন সন্ধ্যায় সে ওখানে আসে না, বরং ওই বাড়িতেই থাকে। না হলে এই 3 দিনের মধ্যে একবার সে তাকে পথের ভিতর ধরতে পারত। অবশেষে মরিয়া হয়ে ভিনসেন্ট একটা দুঃসাহসিক কাজ করে বসে। প্রাচীর বেষ্টিত সাহেব কুটির ফটক দিয়ে প্রবেশ করতে না পেরে সে শেষ পর্যন্ত একদিন পাঁচিল টপকাল। সন্ধ্যার অন্ধকারে সে লাফিয়ে নামল পাঁচিল থেকে, কিন্তু যা ভেবেছিল তা হলো না। ধরা পড়ে গেল। গুর্খা সেপাইদের হাতে নির্মম প্রহারে লুটিয়ে পড়ল মাটিতে। চিৎকার চেঁচামেচিতে সাহেব নেমে এলেন দ্বিতল থেকে। দ্বিতলে বসে মদ্যপান করছিলেন সাহেব। পরনে তার শৌখিন সিল্কের গাউন, মুখে পাইপ, হাতে টর্চ, ভ্রুযুগলে বিরক্তির আভাস। কা হুয়া হ্যায় ব্রিজ সিং, ইতনা হাল্লা কেউ মাচাতা? বীজ সিং এগিয়ে এসে লম্বা সেলাম করে, সবিনয় নিবেদন করে একটা চোরটা কুঠিতে ঘুষেছিল এবং ব্রিজি সিংয়ের অতন্দ্র পাহারায় লোকটা ধরা পড়েছে। সাহেব হুকুম করলেন চোরকে আলোর সামনে নিয়ে আসতে। 2 সিপাই দুদিক ধরে নিয়ে এলো প্রহারজর্জর মানুষটাকে আলোর সামনে। বছর 19-20 বয়স, এক মাথা রুক্ষ চুল, হাফ শার্টটা ছিঁড়ে ফালা ফালা, ঠোঁটের কষ বেয়ে নেমেছে রক্তের একটা ধারা। সন্ধ্যা থেকে বেশ কয়েক পেগ বিলাইতি ওর পাকস্থলিতে আশ্রয় লাভ করেছিল, তবু চিনতে অসুবিধা হলো না নাথানিয়াল সাহেবের। এক চিলতে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে তার ওষ্ঠপ্রান্তে। বলেন, হ্যালো, ওয়েলকাম সেন্ট টমাস বেকেট। ভিনসেন্ট জবাব দেয় না। তার 2 চোখে আগুন। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। বীজ সিং পুনরায় সেলাম করে বলে, সাপ, অর্থাৎ নতুন করে প্রহার করার অনুমতি চায়। সাহেব কিন্তু অনুমতি দিলেন না। বোধ করি দৈহিক পীড়নের চেয়ে অন্যভাবে পীড়ন করার একটা বাসনা জাগল তার। সন্ধ কৌতুকটা লোভনীয় মনে হলো। নাথানিয়াল পাক্কা ঘুঘু। কয়লাকুঠির সব সংবাদ তার নখদর্পণে। এমনকি ওই বাউন্ডুলি ছেলেটা যে তার গৃহবন্দিনীর সঙ্গে প্রেম করত সে খবরও তার অজানা নয়। তাই বীজ সিংকে সাহেব হুকুম দিলেন ওকে তার ড্রয়িং রুমে পৌঁছে দিতে। বাইরের ঘরে আরামকেদারা আরাম করে বসল নাথানিয়াল। সেই ঘর, পিছনে ফায়ারপ্লেসে এখন অবশ্য আগুন নিভে গেছে। এটা নাথানিয়ালের খাস কামরা, কুঠি সংলগ্ন। এখানে বসে সে কয়লা কুঠির কলকাঠি নেড়ে থাকে। নাথানিয়ালের নির্দেশে ব্রিজ সিং বিদ্রোহী বন্দিকে এবার ঘরে পৌঁছে দিয়ে বাইরে চলে যায়। নাথানিয়াল ওয়াইন গবলেটে হলুদ রঙের কিছুটা পানীয় ঢেলে হাসি হাসি মুখে তার বিচিত্র ভাষায় যে প্রশ্নটা করে তার নির্গলিতার্থ, তুমি তো আইনের অনেক কেতাব পড়েছ হে। অনধিকার প্রবেশিতায় পিনাল কোডের ধারায় কত বছরের মেয়াদের ব্যবস্থা আছে সেটা কি জানো? ভিনসেন্ট কোনো জবাব দিল না। ঠোঁটটা মুছে নেয়। হাফ শার্টের বাঁ হাতে কাঁধের কাছটা লালে লাল হয়ে ওঠে। রক্তক্ষরণটা বন্ধ হয়নি। নাথানিয়াল গম্ভীর স্বরে বলে, জবাব দিচ্ছ না কেন? পাঁচিল টপকিয়ে আমার কুঠিতে ঢুকেছ কেন? সদর দরজা দিয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বলে। বাহ বাহ বাহ, বেশ যুক্তি তো তোমার। তোমাকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারি তা জানো? না, পারেন না। পুলিশ ডাকলে আপনিও ধরা পড়ে যাবেন। হোয়াট ডু ইউ মিন?
ইন্ডিয়ান পিনাল করে অনধিকার প্রবেশের জন্য যেমন সাজার ব্যবস্থা আছে, ইচ্ছার বিরুদ্ধে কাউকে আটকে রাখলেও তেমনই সাজার ব্যবস্থা আছে। তুমি পাঁচিল টপকে ঢুকেছ, তাই তোমাকে আটকে রেখেছি। আমি আমার কথা বলছি না মিস্টার নাথানিয়াল, আমি বলছি পাঁচু হালদারের বাড়ির মেয়েটির কথা। আই সি। ও, আজ বুঝি তুমি টমাস বেকেটের চরিত্রে অভিনয় করছো না? নাইটহুড শিভ্যালরি, হ্যাঁ? আর লেডি ইন ডিস্ট্রেস, বন্দিনীকে উদ্ধার করতে এসেছো বুঝি? ভিনসেন্ট জবাব দেয় না। নাথানিয়াল আর এক পাত্র গলাধকরণ করে। পাইপটা নিভে গিয়েছিল। টেবিলের উপর থেকে প্রকাণ্ড মোমবাতিটা টেনে নিয়ে পাইপটা ফের ধরায়। রূপার শৌখিন মোমদানে রক্ষিত হাতখানিক লম্বা মোটা মোমবাতি এ ঘরে একমাত্র আলোর উৎস। নীলাভ ধোঁয়ায় নাথানিয়াল ভাসিয়ে দেয়। তার পরবর্তী বক্তব্য, পাঁচুবাবুর বঞ্জি স্বেচ্ছায় এখানে এসেছে। আপনি তাকে ডাকুন, আমি তার কাছ থেকে সকর্ণে শুনে যেতে চাই। তুমি কি তার গার্জেন নাকি? এ প্রশ্ন অবান্তর। অবান্তর মোটেই নয়। এ কৈফিয়ত তুমি দাবি করছো কোন অধিকারে? সে আমার বাগদত্তা, আমি তাকে বিবাহ করব বলে প্রতিশ্রুত, এই অধিকারে। নাথানিয়াল একটু থমকে যায়, সামনে নিয়ে বলে, প্রতিশ্রুত ছিলে? এখন এ অবস্থায় নিশ্চয়ই তুমি তাকে বিবাহ করতে চাও না। এ কথা তুমি কি জানো সে আজ 3 মাস ধরে আমার রক্ষিতা? রক্ষিতা? কি অবলীলাক্রমে ওই কুৎসিত শব্দটা উচ্চারণ করলো নাথানিয়াল। ভিনসেন্টের চোখ দুটি জ্বলে ওঠে, তবু শান্তভাবে বলে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তার উপর পাশবিক অত্যাচার করেছেন, এজন্যে তার কি অপরাধ? ওকে ডেকে দিন, আমি নিয়ে যাব। এবার স্পষ্টই বিচলিত হয়ে পড়ে নাথানিয়াল। এতটা বোধ করে সে আশঙ্কা করেনি। একবার পিছন ফিরে ওদিকে পর্দাটার দিকে তাকায়। হয়তো পর্দার ওপ্রান্তে উৎকর্ণ হয়ে অপেক্ষা করছিল সেই মেয়েটি যার ভাগ্য নিয়ে এরা দুজন ছিনিমিনি খেলছে। একটু নড়ে চড়ে বসে নাথানিয়াল, বলে, তুমি ভুল করছো হে ছোকরা। মেয়েটাকে তার ইচ্ছের বিরুদ্ধে আমি এখানে আটকে রাখিনি। তুমি নিজে খেতে পাও না, ওকে কি খাওয়াবে? হ্যাঁ, আমি তাকে রানীর হালে রেখেছি, শাড়ি গহনা। চুপ করুন, আমি বিশ্বাস করি না। আপনি তাকে এখানে ডেকে আনুন, সে আমাকে বলুক যে সে এখানেই থাকতে চায়, আমি সকর্ণে শুনে চলে যাব। হঠাৎ খেপে ওঠে নাথানিয়াল, গো গো, গেট আউট, গেট আউট, ও ভগবান! ভিনসেন্ট নিশ্চল পাথরের মূর্তি। নাথানিয়ালের হাত দুটি মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে তোমাকে খুন করব আমি। ইউ আর ইনকারেজেবল। ভিনসেন্ট অবিচলিতভাবে বলে, তাতে লাভ হবে না মিস্টার নাথানিয়াল। আপনি ভুলে গেছেন পর্দার ওপাশে একজন সাক্ষী আছেন। শাড়ি গহনা দিয়ে ওর মুখ আপনি বন্ধ করতে পারবেন না। 1st ডিগ্রি মার্ডার চার্জ, ফাঁসির দড়িতে ঝুলতে হবে আপনাকে। নাথানিয়ালের দৃষ্টি আবার ফিরে যায় পিছনে পর্দাটার দিকে। হাওয়ায় সেটা দুলছে। উঠে পড়ে চেয়ার ছেড়ে, ঘরময় পায়চারি করে বার কত। ভিনসেন্ট বলে ওঠে, তার চেয়ে ওকে ডেকে দিন, আমি ওর সঙ্গে কথা বলি। হঠাৎ দাঁড়িয়ে পড়ে নাথানিয়াল, ওর মুখোমুখি দাঁড়িয়ে বলে, কিন্তু তুমি তো ওকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি ওকে চিঠি লিখে সে কথা জানাওনি? ভিনসেন্ট অবাক হয়ে যায়। ও লোকটা কি কয়লাকুঠি চৌহদ্দির ভিতর যেখানে যা কিছু ঘটছে তার খবর রাখে? সত্যকে অস্বীকার করতে পারে না সে। বলে, হ্যাঁ লিখেছিলাম, সেটা ভুল হয়েছিল আমার। আমার ডান হাতখানা বিশ্বাসঘাতকতা করেছিল। আমার মনের কথা সে লেখেনি। ডান হাতখানা সে আলোর সামনে বাড়িয়ে ধরে, এক দৃষ্টে তাকিয়ে থাকে হাতটার দিকে। হঠাৎ হো হো করে হেসে ওঠে মাতালটা, বলে, বটে, বেশ মেলোড্রামাটিক কথা বলতে পারো তো হে ছোকরা। ডান হাতখানা বিশ্বাসঘাতকতা করেছিল, অ্যাঁ? ডান হাতখানা? তা তোমার ওই ডান হাতখানা বিশ্বাসঘাতকের শাস্তির কি ব্যবস্থা করেছ? ভিনসেন্ট কেমন যেন বদলে যায়। হাতখানা আলোর সামনে বাড়িয়ে ধরে কি যেন দেখতে থাকে।
জবাব দেয় না। কি দেখছে সে হাতের দিকে তাকিয়ে? তার চোখে তখন উন্মাদের দৃষ্টি। নাথানিয়াল এতক্ষণে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ভিনসেন্টের ছিদ্রটা তার নজরে পড়েছে। তাহলে শুধু নাথানিয়ালের একারই নয়, ওই আদর্শবাদীটার অঙ্গপ্রত্যঙ্গ বিশ্বাসঘাতকতা করে। তবে আর ও লোকটাকে সমীহ করে চলার কি আছে? এতক্ষণে খোশ মেজাজে সে আবার গিয়ে বসে তার আরামকে দাঁড়ায়। এক পাত্র পানীয় ঢেলে নিয়ে তার আক্রমণের পদ্ধতিটা পাল্টে ফেলে। হাসতে হাসতে বলে, বাবু, আমার সঙ্গে চালাকি করো না। ও মেয়েটাকে যে আর বিয়ে করা চলে না তা আমিও জানি, মেয়েটাও জানে, আর তুমিও জানো। কেন মিছে কথা বলছো? আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি। ঈশ্বর? সেটা আবার কে? শুনেছি তুমি নাকি ঈশ্বরে বিশ্বাস করো না আজকাল। আই টেক মাই ওথ অব অনার, চিত্রলেখাকে আমি বিবাহ করতে চাই। হঠাৎ আবার হেসে ওঠে মাতালটা, বলে, বাজে কথা বাবু, বলো না সেটাই। সেদিন তোমার ডান হাতখানা বিশ্বাসঘাতকতা করেছিল, আর জিহ্বাটা করছে। সোজা কথা বলো না বাবু, মেয়েটাকে নিয়ে দুদিন ফুর্তি করতে চাও? তা আমার শখ মিটে যাক, উচ্ছিষ্ট যা থাকবে। শাট আপ! গর্জে ওঠে ভিনসেন্ট। নাথানিয়েল কিন্তু রাগে না, চোখ তুলে একবার শুধু তাকায়। আপনি ওকে ডেকে দিন, বেশি সময় আমি নেব না। কতটা সময় তুমি নেবে বাবু? হঠাৎ কি হলো ভিনসেন্টের? ডান হাতখানাকে আর সহ্য করতে পারল না। বিশ্বাসঘাতক হাতখানাকে তখনই শাস্তি না দিলে যেন ওর তৃপ্তি নেই। ধীর পদে এগিয়ে আসে সে, ডান হাতখানা বাড়িয়ে ধরে, বলে, এই বিশ্বাসঘাতক হাতখানা যতক্ষণ তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে তার বেশি সময় আমি নেব না মিস্টার নাথানিয়াল। হাতখানা সে হঠাৎ বাড়িয়ে ধরে জ্বলন্ত মোমবাতির শিখার উপর। ঘরের আলো স্তিমিত হয়ে আসে। মোমবাতির শিখা ডান হাতের তালুতে প্রায়শ্চিত্তের একটা কালো দাগা বুলিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই কলঙ্কের কালো চিহ্নটা অনুশোচনার লজ্জায় টকটকে লাল হয়ে ওঠে। ভিনসেন্ট যেন পাথরে গড়া একটা ভাস্কর্যের নিদর্শন। নিবাত নিষ্কম্প দীপশিখার মতো সে অচঞ্চল। তার মর্মভেদী দৃষ্টি নাথানিয়ালের ভ্রু মধ্যে সন্নিবিষ্ট। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, চামড়ার রক্তিম অংশটা স্ফীতকায় হয়ে ওঠে। জল ভরা কাজল কালো চোখের মতো টলটল করতে থাকে কার্বনের বেড়া দেওয়া প্রকাণ্ড একটা ফোসকা। নাথানিয়ালের নেশা ছুটে যায়। চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আপ্রাণ চেষ্টায় সে কিছু বলতে যায়, পারে না। কণ্ঠে তার স্বর ফুটে না। নাথানিয়াল বজ্রাহত। 10 সেকেন্ড, 15 সেকেন্ড। স্ফীতকায় ফুসকাটা আর সহ্য করতে পারে না উত্তাপ। ফেটে গেল সেটা সশব্দে। নিঃশব্দের মাঝখানে একটা ছোট্ট শব্দের তরঙ্গ রুদ্ধদ্বার কক্ষের বাতাসে ভাসতে থাকে। আর তখনই ঘরের পিছনে পর্দাটা বিদীর্ণ করে ভেসে এলো একটা জান্তব আর্তনাদ। সম্বিত ফিরে পেল নাথানিয়াল। এ কি হচ্ছে কি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো লাফ দিয়ে সে উঠে দাঁড়ায়। অগ্নির উৎসটা সবলে আঁকড়ে ধরে, ছুঁড়ে ফেলে দেয় মোমবাতিটা ঘরের ও প্রান্তে। নিরন্ধ্র অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে শোনা যায় আতঙ্ক তাড়িত নাথানিয়ালের গর্জন, ইউ ক্রেজি ম্যান, ইউ ইনসেন্ট ফুল! কিন্তু সে শব্দকে খান খান করে জেগে ওঠে আর একটি আর্ত কণ্ঠস্বর। অন্ধকার ঘরের ও প্রান্তে পর্দাটা ঠেলে কেউ প্রবেশ করেছে পূর্ব মুহূর্তে। কায়াহীন একটা নারীকণ্ঠ চিৎকার করে ওঠে, বলে, ওকে যেতে বলো, ওকে যেতে বলো, পাগল, ও পাগল, ও বদ্ধ উন্মাদ, ওকে যেতে বলো। আরো 15টা দিন সে ছিল ওই জোরজাঙ্গালে।
তেঁতুলডাঙ্গা মাঠের মাঝখানে তার পাতার ছাওয়া কুটিরখানিতে। এমন দুরন্ত অবসাদে আর কোনো দিন তার দেহ মন ভেঙে পড়েনি। আঘাত তো সে জীবনে কম পায়নি। মায়ের মৃত্যু, খুড়িমার অনাদর, কাকার কাছে অপমান, দুঃখ কি তার ছেলে বয়স থেকেই বুঝতে শিখেছে। তারপর যত বয়স বেড়েছে ক্রমাগত আঘাত সইতে হয়েছে তাকে। উর্মিলার কৌতুক আর প্রত্যাখ্যান, গির্জা থেকে বিতাড়ন, মালকাটাদের মুখ ঘুরিয়ে নেওয়াও সয়েছিল। সারদা ওকে দিয়েছিলেন দুঃখকে জয় করবার এক নূতন মন্ত্র, ঈশ্বরে বিশ্বাস। তাও ধোপে টিকল না। ঈশ্বরে বিশ্বাস হারালো। তবু ভেঙে পড়েনি ভিনসেন্ট। নূতন মন্ত্রে দীক্ষা নিয়েছিল দেবনারায়ণবাবুর কাছে। নতুন জগৎ সৃষ্টি করবার স্বপ্ন নিয়ে ফিরে এসেছিল জোরজাঙ্গালে। কিন্তু নিয়তি আজও ওর পিছন ছাড়েনি। বিদায় নিলেন ফাদার সারদা, সরে গেল ওর জীবন থেকে উর্মিলা। আজ আজ সে বিসর্জন দিয়ে এলো চিত্রলেখাকেও। সে নাকি পাগল, সে নাকি বদ্ধ উন্মাদ। ডান হাতের তালুতে দগদগে ঘা, ছবি আঁকার প্রশ্নই ওঠে না। তুলি ধরা বন্ধ থাকবে কতদিন কে জানে। সাঁকো পার হয়ে ইদানিং মালকাটার দল আর তেঁতুলডাঙ্গার মাঠে আসে না ওর সন্ধান নিতে। একমাত্র ব্যতিক্রম ছিল বাতাসি, সেও আর আসে না। ভিনসেন্ট জানতে পারেনি শীতের অন্তে ধাওড়ায় এসেছে বসন্ত, তার ভীষণ রূপে। নিদারুণ বসন্ত রোগে বাতাসি শয্যাগতা। তিল তিল করে অনাহার ক্লিষ্ট মানুষটা দুর্বল হয়ে পড়তে থাকে। কোনো মতে বয়ে নিয়ে আসে খাবার জলটুকু। সারাদিন ওই তার সম্বল। চুপচাপ শুয়ে পড়ে থাকে সারাদিন। এখন সে কি করবে? কলকাতায় ফিরে যাবে? ট্রেন ভাড়া কোথায় পাবে? সুরজকে চিঠি লিখবে? কিন্তু সুরজ কোথায় থাকে এখন? কি করছে সে? ভিনসেন্টের মনে হলো 20 বছর বয়সেই সে ফুরিয়ে গেছে, আর তার কিছু করণীয় নেই। আজকাল সে বিছানা ছেড়ে উঠে বসতেও পারে না। মাথার মধ্যে টলে ওঠে, অন্তত বাতাসিটাও যদি আসতো। মনে পড়ে বারবার জোসেফ মুর্মুর কথা। জোসেফ মূর্তি চায়নি, তবু শেষ সময় মৃত্যুই তার একমাত্র কাম্য ছিল। ভিনসেন্টও মরতে চায় না। না না, সে মরতে চায় না, সে আজও বাঁচতেই চায়। মনে পড়ে ফাদার সারদার ঘরে টাঙানো সেই শেষ বিচারের ছবিখানা, মিকেলাঞ্জেলের অনবদ্য সৃষ্টি, সিস্টিন চ্যাপেলে আঁকা শেষ বিচারের দৃশ্য। ঈশ্বর অলিক, কিন্তু জিসাস তো ঐতিহাসিক সত্য। মিকেলাঞ্জেলোর স্বপ্ন কি সার্থক হবে না কোনো দিন? 18 বছরের ন্যায়াধীশ তরুণের বেশে সাধুদের পরিত্রাণ করতে আর দুষ্কৃতীদের নরতে পাঠাতে জিসাস কি সত্যিই একদিন ফিরে আসবেন না? আর মনে পড়ে কোম্পানির বাগানে দেখা সেই সন্ন্যাসীকে। তিনি বলেছিলেন পূর্বজন্মে ভিনসেন্ট নাকি বৈকুণ্ঠবাসীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় ফিরে এসেছিল এই দুনিয়াদারির পঙ্কিল পরিবেশে। এবারকার খেলাও তো শেষ হয়ে এলো। এবার যখন যমদূত এসে প্রশ্ন করবে তাকে, সে কি জবাব দেবে? আবার কে নতুন করে শুরু করতে চাইবে সেই একই খেলা? সেদিন সন্ধ্যায় নিজেকে এত দুর্বল লাগলো যে বিছানা থেকে মাথাটা আর তুলতে পারল না। ভীষণ তৃষ্ণা পেয়েছিল, কিন্তু উঠে গিয়ে জল গড়িয়ে খাবার মতো সামর্থ্য আর বাকি নেই। হঠাৎ ভিনসেন্টের মনে হলো খোলা দরজায় কার যেন ছায়া পড়ল। চোখ তুলে দেখবার চেষ্টা করে। উন্মুক্ত দ্বারপথে এক মুঠো আকাশের পশ্চাৎপটে মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে। মৃত্যু কি আসন্ন? ওই কি মৃত্যুর রূপ? কিন্তু তা কেমন করে হবে? যে এসেছে সে তো যমদূতের মতো ভয়াবহ নয়। সে যে 18 বছরের তরুণ, বলিষ্ঠ, দীর্ঘকায়, সুপুরুষ একজন। খেয়ে খেয়ে তুমি? আর্ত কণ্ঠে বলতে গেল ভিনসেন্ট। কথা ফুটল না। আগন্তুক এগিয়ে এলো, নিচু হয়ে দেখল একবার, তারপর হাঁটু গেড়ে বসল ওর সামনে। তুলে নিল ওর মাথাটা নিজের কোলে।
হাত বুলিয়ে দিল ওর জ্বরতপ্ত কপালে। জিসাস ক্রাইস্ট! হ্যাঁ, কিন্তু ক্রুশবিদ্ধ শীর্ণকায় দুর্বল প্রৌঢ় মানুষটা নন। মিকেলাঞ্জেলোর স্বপ্নে দেখা বিশ্বস্কন্ধ মহাকায় জিসাস। অ্যাপোলোর মতো, ডেভিডের মতো 18 বছরের তারুণ্যে ভরপুর জিসাস। চল, অস্ফুটে বলল ভিনসেন্ট। লোকটার মুখের কাছে ধরল জলের পাত্র। জিসাস, তুমি এসেছ? এত দিনে সময় হয়েছে তোমার? লোকটা ঝরঝর করে কেঁদে ফেললে, বললে, দাদা, আমাকে চিনতে পারছো না? আমি সুরজ। মৃত্যু আপাতত হার স্বীকার করল। মরা হলো না ভিনসেন্টের। সুরজ ওকে মরতে দিল না, সুরজ ওকে মরতে দিতে পারে না। 7 রাজ্য ঘুরে সে এসে পৌঁছেছে ঠিক সময়ে। চন্দ্রভান গর্গের লক্ষণ ভাই সুরজভান গর্গ। জোর জাঙ্গালের জীবন শেষ হয়ে গেল ভিনসেন্টের। সুরজ ইতিমধ্যে চাকরিতে ঢুকেছে। ইতিমধ্যে ওদের কাকার মৃত্যু হয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে শুধু খ্রিস্টান ভিনসেন্ট একাই নয়, তার ভাইও বঞ্চিত হয়েছে। তাতে দুঃখ নেই সুরজের। সেও সব ছিঁড়ে ছুঁড়ে চলে এসেছে। কলকাতায় একটি মেস বাড়িতে থাকে। নরমান অ্যান্ড হারিস কোম্পানিতে চাকরি পেয়েছে। অল্প আয়, তা হোক, দাদার দায়িত্ব নেবার ক্ষমতা সে রাখে। দাদাকে সে নিয়ে গিয়েছিল তার কলকাতার মেসে। ভিনসেন্টের জীবনে শুরু হলো আবার এক নতুন অধ্যায়।